গল্প ক্রাশ ইন দ্য সি। লেখনীতে তাহিনা নিভৃত প্রাণ। সম্পূর্ণ গল্প। সেদিন ফেসবুকে নিউজ দেখলাম, প্রেমের টানে কোরিয়ান যুবক বাংলাদেশে চলে এসেছে। তোর নেভিয়ান সাহেব প্রেমের টানে পাকিস্তান থেকে বাংলাদেশ কবে আসবে শুনি। শাইলার ঠাট্টাতে তেমন ভাবান্তর হলো না মেয়েটির। সে আগের মতোই গোমরামুখে বসে রইল অদৃশ্যে তাকিয়ে। শাইলার পর এবার পাভেল মাথায় গাঁটটা মেরে বলল, তোর নেভিয়ান বোধহয় এতদিনে বিয়ে করে বাচ্চা পয়দা করে বসে আছে। সংসার চাকরি নিয়ে ব্যস্ত, সেজন্য তুই তাকে ফেসবুকে পাচ্ছিস না। আহারে কাঁদিস না। আমার চাচাতো এক ভাই মেরিন একাডেমিতে আছে। তুই বলিস তো আমি তার সাথে তোর একটা ব্যবস্থা করে দিব। মেয়েটির শ্যামলা মুখটা রাগে কালো হয়ে গেল। অগ্নি দৃষ্টিতে তাকালো বন্ধু নামক কালসাপদের দিকে। শায়লা পানির বোতল এগিয়ে দিল। পানি খা। মাথা ঠান্ডা কর। বিষয়টা বুঝতে চেষ্টা কর। মেয়েটির চোখ টলমল করে উঠল। পাভেল বলল, দোস্ত হতে পারে ওই আইডিটা ফেক। ফেসবুকে এরকম কত আছে। যদি সে ফেক নাও হয়ে থাকে, আর আইডি ডিলিট করে সে যদি সংসার করতে বিজি থাকে, তাতে তার কোনো দোষ দেওয়া যাবে না। আমরা তাকে চিটার উপাধি দিতে পারবো না। মেয়েটি এসব জানে, বুঝে, তবুও মন মানতে চায় না। কলেজ ব্যাগটা কাঁধে নিয়ে সে দৌড়ে বেরিয়ে গেল ক্যান্টিন থেকে। পাভেল ও শায়লা পেছনে থেকে ডাকল, মেহের। মেয়েটি গেট পেরিয়ে গেছে। শায়লা হতাশ হয়ে বলল, মেহুর কি হবে বল তো। কিছু হবে না। কলেজ পাশ করতে দে। ফ্যান্টাসি কমে যাবে। সারাক্ষণ প্রেমের উপন্যাস পড়ে। সেজন্য ওর মাথায় এসব কিলবিল করে। পাভেলের কথাই হয়তো সত্যি। শায়লা তবুও বান্ধবীকে নিয়ে চিন্তায় পড়ে গেল। মেহু অনেক নরম একটি মেয়ে। অতিরিক্ত আবেগী। কে জানে, হয়তো গল্প উপন্যাস পড়া সবাই এমনই আবেগী হয়ে থাকে। শায়লা মনে মনে অপরিচিত, অদেখা ভিনদেশী সেই নেভিয়ান পুরুষকে কয়েকটা গালি দিল। আল্লাহ রূপ যৌবন দিছে বলে ফেবুতে নায়ক সেজে ছবি পোস্ট করতে হবে কেন? হাজার হাজার মেয়ের রাতের ঘুম কেড়ে নেয়। অথচ বাস্তবে এরা হলো আক্কেল আলী। নিজের বান্ধবীকে শায়লা এতদিনে এটাই বুঝাতে পারল না যে, ছবি ও বাস্তবে মানুষ দেখতে আলাদা অন্যরকম হয়। দেশ রক্ষা করবি কর, তোরে ফেসবুকে ছবি পোস্ট করে মাইয়াদের হার্টে ফুটা না করলে হয় না। যত সব। বিছানায় কলেজ ব্যাগটা ছুঁড়ে ফেলল মেয়েটি। কলেজ ইউনিফর্ম না পাল্টিয়েই শুয়ে পড়ল বিছানায়। ব্যাগ থেকে মোবাইল বের করে প্রবেশ করল ফেসবুকে। কাঙ্ক্ষিত আইডিতে মেসেজ করা যায়, কিন্তু প্রোফাইলে ঢোকা যায় না। আজকের মতো তৃতীয়বার মেসেজটি পাঠালো সে। 6 মাস ধরে ফলো করা আইডিটা গত কয়েকদিন হলো বন্ধ। বরাবরের মতো মেয়েটি মেসেজ করে, কিন্তু সবসময়ের মতোই তার মেসেজ ঝুলে থাকে মেসেজ রিকোয়েস্ট অপশনে। রান্নাঘর থেকে জাহানারা বেগম মেয়েকে ডাকলেন। কোনো সারা শব্দ না পেয়ে খুন্তি হাতে ছুটে এলেন মেয়ের ঘরে। মেহের মাকে দেখে উঠে বসল। এখনো কলেজ ড্রেসটাই পাল্টাসনি। কখন থেকে খেতে ডাকছি। কোচিং এ যাবি কখন? মেহের ছলো চোখে তাকিয়ে বলল, আজকে কোচিং এ যেতে ইচ্ছে করছে না মা। হাতের দিকে দেখেছিস? এটার বাড়ি যদি না খেতে চাস তো জলদি খেয়ে কোচিং এ যা। কাজ হলো। মেহের কলেজ ড্রেস পাল্টে গোসল করে খেয়ে ছুটল কোচিংয়ে। সামনে তার এইচএসসি পরীক্ষা। হাজার বাহানা দিলেও মা ফাঁকি দিতে দিবে না। কোচিং শেষ হতে হতে বিকেল ঘনিয়ে এলো। শায়লা ও সে একই কোচিং সেন্টারে পড়ে। গোধূলির আকাশ লাল রঙে রঙিন। ফুচকা স্টলে ব্যাপক ভিড়। মেহের না চাইলেও শায়লা টেনে নিয়ে গেল। গপাগপ ফুচকা খেয়ে দুজন ফুটপাত দিয়ে হাঁটতে লাগলো। তোর মন ভালো হলো? মেহের ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, ভালো লাগছে। কিন্তু মেহের ভালো নেই। মনে এক ধরনের ব্যথা, যার কথা কাউকে বলতে নেই। মেহের ঠিক করেছে তার বন্ধুদের আর কিছু বলবে না। ওরা হয়তো মজা করে, হাসি ঠাট্টা করে। ওই মানুষটাকে হয়তো গালাগালি করে। এসব মেহেরের মনে আঘাত করে। তার কষ্ট দ্বিগুণ বেড়ে যায়। ঢিলেঢালা লং শার্ট পরনে, কাঁধ পর্যন্ত কালো কুচকুচে চুলে তাকে নিতান্তই কিশোরী মনে হয়। মেহের সদ্য 18তে পা রেখেছে। ওই মানুষটাকে সে স্টক করতে শুরু করেছে 17 বছর বয়সে। এই 18 হলো, এরপর বছর পেরিয়ে যেতে যেতে বয়স বাড়তেই থাকবে। মেহের কি কখনো ভুলতে পারবে তাকে? শায়লার বলা কথাই কি সত্যি হবে? মেহের কি গল্প উপন্যাস পড়ে ফ্যান্টাসিতে ভুগে ওই মানুষটাকে নিয়ে ভাবত? শীতকাল পুরোপুরি আসেনি।
কিন্তু বিকেলের এই সময়টায় হালকা শীত শীত অনুভব হয়। ফুটপাতের ওই পাশে ব্যাডমিন্টন খেলছে একদল কিশোর। মেহের শূন্য দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। শায়লার দেওয়া কত শত জ্ঞান তার কানেই ঢুকল না। আরব সাগরের তীরে অবস্থিত করাচি পাকিস্তানের দক্ষিণে অবস্থিত। গ্রীষ্মপ্রধান শহর হলেও সমুদ্রের কাছাকাছি হওয়ায় বাতাস সাধারণত ঠান্ডা, শীতকাল হালকা ও আরামদায়ক। শহরটি দেশের প্রধান সমুদ্রবন্দর হিসেবে পরিচিত। বিকেলের লাল সোনালি আলো ছড়িয়ে পড়েছে আকাশ থেকে সমুদ্রে। সমুদ্র তীরে উটের উপর কুর্তা পাজামা পরিহিত একজন 28 বছর বয়সী লম্বা চৌড়া যুবক বসে আছে। বালুতে নেমে সে প্রাণীটির গলার কাছের রশিতে ধরে সমুদ্রের তীর ঘেঁষে হেঁটে যেতে লাগলো অনন্ত পথ। সন্ধ্যা ঘনিয়ে আসতে তেমন দেরি নেই। সমুদ্র তীরে মানুষজন কমই বলা যায়। হয়তো কিছুক্ষণ পর চারিদিক নির্জন হয়ে যাবে। যুবকটি উটের মালিককে উট ফিরিয়ে দিয়ে নিজের পথ ধরল। বালুচর পেরিয়ে রাস্তায় উঠে আসতেই তার মোবাইল শব্দ করে বেজে উঠল। রিসিভ করে গম্ভীর অথচ তীক্ষ্ণ কণ্ঠে বলল, লেফটেন্যান্ট কমান্ডার আমান খান স্পিকিং। কথা বলে মোবাইলটা পকেটে চালান করল পুরুষটি। ডাক এসেছে তার। যাওয়ার সময় এগিয়ে এসেছে। কয়েকটা দিন সবকিছু থেকে নিজেকে দূরে রেখেছিল সে। নিজের মতো কাটিয়ে অবশেষে আবারও ফিরতে হচ্ছে কর্তব্য পালন করতে। বিশাল হোটেল রুমে ফিরে সে প্রথমে শাওয়ার নিল। তারপর গায়ে জোরালো তার পদমর্যাদার প্রতিফলক তার ইউনিফর্ম। পায়ের বুট জুতোর ফিতে বেঁধে ডায়াল করল একটি নাম্বারে। আসসালামু আলাইকুম। জারাহি হুন আম্মি, দোয়া কারেনগে। আল্লাহ হাফেজ। সালামত রেহনা বেটা। খোদা হাফেজ। তারপর সাদা পোশাক পরিহিত পাকিস্তানের নেভির দক্ষ অফিসারটি সমস্ত পিছুটান ফেলে এগিয়ে চলল নিজের গন্তব্যের দিকে। এই সময়টা মেহেরের পড়ার সময়। মেয়ের রুম থেকে ডিজে গানের শব্দ ভেসে আসছে। জাহানারা বেগম দরজায় ধাক্কা দিলেন। চিল্লিয়ে বললেন, কি করছিস তুই মেহের? মেহের এতক্ষণ বিছানায় লাফালাফি করছিল। মোবাইলের গানটি বন্ধ করে সেই বিছানা ঠিকঠাক করে দরজা খুলে দিল। জাহানারা বেগমকে আমতা আমতা করে বলল, এমনই নাচতে ইচ্ছে করছিল মা। জাহানারা বেগম রাগ করতে গিয়ে হেসে ফেললেন। দুপুরে মন খারাপ ছিল না তোর? আমি তোর জন্য পকোড়া করেছি। খাবি আয়। মন ভালো হয়ে গেছে মা। তুমি যাও আমি আসছি। জাহানারা বেগম চলে যেতেই মেহের মোবাইল স্ক্রিনে ঠোঁট ছুঁয়ে লজ্জায় মুখ ঢাকল। তারপর লাজে রাঙা মুখ তুলে আবারও তাকালো মোবাইল স্ক্রিনে থাকা ছবিটার দিকে। কুর্তা পাজামা পরিহিত সৌম্য পুরুষটি উট নিয়ে লালচে রঙা বিকেলে বালুচর দিয়ে হেঁটে যাচ্ছে। আজ 6 দিন পর তার আইডি অন হয়েছে। সাথে পোস্ট করেছে নিজের সেই ছবিটি। মেহেরকে আজ পায় কে? ক্রাশিন দোষী। পর্ব 02। তাহিনানি ভৃতপ্রাণ। মেহেরের রুম থেকে চমৎকার গলায় গান শোনা যাচ্ছে। জাহানারা বেগম মুগ্ধ হয়ে মেয়ের গাওয়া গান শুনছেন। মেহের আজকাল গান গায়, নাচে। মুখে সবসময়ই হাসি লেপ্টে থাকে। মেয়েই আকস্মিক পরিবর্তনে তিনি খুশি হলেও চিন্তিত অনেক। মেহেরের বয়সটা সর্বনাশী বয়স। এই বয়সেই সব অঘটন ঘটে যায়। মেহেরের রুমের সাথে বারান্দা আছে। সেখানে বসে সে মোবাইলের স্ক্রিনে থাকা ছবিটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে গুনগুন করে রবীন্দ্রসঙ্গীত গাইছে। ধীরে ধীরে গলার স্বর মোটা হচ্ছে। এক সময় মেহের সবকিছু ভুলে হারিয়ে গেল। সে দেখল সমুদ্রের তীরে হেঁটে আসছে নেভির ইউনিফর্ম পরা একজন যুবক। মেহের তার জন্য দাঁড়িয়ে আছে অন্তৎকাল ধরে। তার অপেক্ষার অবসান ঘটিয়ে যুবকটি নিজের মাথার ক্যাপটি মেহেরের মাথায় পরিয়ে দিল। মেহেরকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর কানে কানে বলল, ভালোবাসি মেহেরুন্নেসা। মেহেরের ঠোঁটের হাসি ছড়িয়ে পড়েছে সেই যুবকের ঠোঁটেও। পুরুষটি তার কপালে গভীর প্রেম নিয়ে চুম্বন করল। তারপর হাঁটু গেড়ে বসে পড়ল মাটিতে। একটি আংটিসহ হাত বাড়িয়ে মেহেরকে নিজের করে নিতে চাইল। আমার বেগম হবেন মেহেরুন্নেসা। মায়ের ডাকে মেহের কল্পনা থেকে বেরিয়ে এলো। তার গলায় তখনও রবীন্দ্রসঙ্গীত। দ্রুত হাতে প্রিয় আইডির ইনবক্সে টাইপ করে পাঠিয়ে দিল উক্ত সঙ্গীতের কয়েক লাইন। ভালোবেসে সখী নিভৃতে যতনা। আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পোড়ানে যে গান বাজিছে, তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। মোবাইল রেখে মেহের চোখমুখ স্বাভাবিক করল। তার চোখে জল জমেছিল। দরজা খুলে হাসি মুখে দাঁড়িয়ে রইল। জাহানারা বেগম গালে হাত রেখে বললেন, খেতে আয়। মা চলে যেতেই মেহের আবারও দরজা দিল।
মোবাইল হাতে নিয়ে ইনবক্সে গেল। তার সব মেসেজই বাংলাতে করা। সে জানে না কখনো তার মেসেজ রিকোয়েস্টে লেখা মেসেজগুলো আইডির মালিক দেখবে কিনা। উর্দুতে টাইপ করতে পারলেও মেহের নিজের ভাষাতেই মনের কত শত অনুভূতি মেসেজে লিখে পাঠিয়েছে। সেগুলো কি কখনো বুঝতে পারবে ওই মানুষটি? মেহের একটি মেসেজ টাইপ করল। আপনার মনে কি কখনো আমার জায়গা হবে? আপনি কি কখনো জানতে পারবেন আমি কে? কখনো আগ্রহ দেখিয়ে কথা বলবেন আমার সাথে? আপনার জন্য পাগল একটি মেয়েকে কি ঠাঁই দিবেন নিজের জীবনে? কত শত মেসেজের মতো এটাও পড়ে রইল সেই রিকোয়েস্ট অপশনে। মেহেরের ফুরফুরে মনটা বিষণ্ণতায় ভরে গেল। রাতের খাবার খেয়ে এসে চেক করে দেখে ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে সে নানান রকম স্বপ্ন দেখল। এরকম সব সময়ই দেখে, তবে আজকেরটা একটু অন্যরকম। একটি পুরুষালী হাত তার গালে হাত রেখে ফিসফিস করে ডাকছে, মেহেরুন্নেসা, আমার বেগম, চলে এসো আমার কাছে। চলে এসো, আমি যে অপেক্ষায় তোমার। মেহেরুন্নেসা যখন চোখ মেলে তাকিয়েছে তখন আশেপাশের মসজিদে আজান হচ্ছে। কয়েক মিনিট স্তব্ধ হয়ে বসে থেকে মেহের নামাজের পর বই নিয়ে পড়তে বসল। এক ফাঁকে সেই আইডিতে লিখে পাঠালো, শুভ সকাল। আমার আজ স্বপ্ন দেখে ঘুম ভেঙেছে। আমি দেখলাম একটি পুরুষালী হাত আমার গাল ছুঁয়ে আমাকে ডাকছে। আমার কেন যেন মনে হচ্ছে সে আপনি। আচ্ছা, আপনি কি আমার জন্য অপেক্ষা করছেন? আমি কিন্তু আপনার কাছে আসব। অবশ্যই আসব। অপেক্ষা করুন। হ্যাঁ। মেহের জানে না সে ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে কিনা। মা সন্দেহ করছেন। তার উড়ু উড়ু ভাব দেখে যে কেউই সন্দেহ করবে। মেহের স্বভাবতই চঞ্চল, কিন্তু আজকাল অনেক চুপচাপ হয়ে গেছে। বাহিরে খুব কমই থাকে। সারাক্ষণই ঘরে চুপটি করে বসে থাকতে তার ভালো লাগে। আজ শুক্রবার হওয়ায় কলেজে যাওয়ার তাড়া নেই। মেহের ঠিক করল সে দুপুরের পর মায়ের একটি শাড়ি পরবে। কিন্তু সেটা আর হলো না। সকাল 9টার পরই শায়লা এসে উপস্থিত। একগাদা নোটস নিয়ে এসেছে। জাহানারা বেগমকে বলেছে, আমরা আজ বিকেল পর্যন্ত একসাথে পড়ব আন্টি। ব্যাস। জাহানারা বেগম খুশি হয়ে একটু পর পর এটা সেটা মেয়ের রুমে দিয়ে যাচ্ছেন খাওয়ার জন্য। শায়লাও সেগুলো গিলছে। মেহের দীর্ঘশ্বাস গোপন করে নোটসে মনোযোগ দিল। তার গোমরা মুখ দেখে শায়লা জিজ্ঞেস করল, মুখটা অমন পেঁচার মতো করে রেখেছিস কেন? মেহেরের বলতে ইচ্ছে করল, তুই প্লিজ চলে যা। আমি একা থাকতে চাই। কিন্তু বলা হলো না। বরং মুখে হাসি ফুটিয়ে বলল, দোস্ত, ভেবেছিলাম আজ শাড়ি পরব। কিন্তু তুই একগাদা নোটস নিয়ে এসেছিস পড়ার জন্য। শাড়ি পরার কথা বললে মা আমাকে আস্ত রাখবে না। শায়লা চোখ বড় বড় করে ফেলল। মেহের গোমরা মুখে বলল, এভাবে তাকাচ্ছিস কেন? সিরিয়াসলি দোস্ত, তুই শাড়ি পরবি? আমি কি ঠিক শুনছি? তার মানে কি? আমি শাড়ি পরতে চাইতে পারি না? নবনিবরণে এত করে বলেও শাড়ি পরাইতে পারি নাই। সেই তুই কি না আজ নিজ থেকে শাড়ি পরার কথা ভেবেছিলি? কাহিনী কি মামা? কোনো কাহিনী নেই। শায়লা মেহেরের মুখ এদিক সেদিকে ঘুরিয়ে বলল, তুই কি সিরিয়াস? কোন বিষয়ে? ফেসবুকের সেই ক্রাশটার বিষয়ে। মেহের দীর্ঘশ্বাস গোপন করল। দীর্ঘ 6 মাস তাকে এই প্রশ্নটা অনেকবারই শুনতে হয়েছে। তবুও প্রতিবারের মতো উত্তর দিল, সবটুকু দিয়ে সিরিয়াস দোস্ত। 6 দিন আইডি বন্ধ ছিল, আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়েছিল। শায়লার মুখে কালো মেঘ জমল। বান্ধবীর জন্য মায়া হলো তার। প্রতিবারের মতো এবারও বলল, এসব বাদ দে না দোস্ত। পাকিস্তানের অফিসার সে। তুই বাংলাদেশি ভুলে যাস কেন? যদি এমনি সাধারণ পাবলিক হতো তবে আমার এত চিন্তা হতো না, বিশ্বাস কর। তুই আমাদের দেশের আর ওদের দেশের ইতিহাস জানিস না। ওই দেশের একজন দক্ষ অফিসার হয়ে বাংলাদেশের কাউকে পাত্তা দিবে বলে তোর মনে হয়? আর সে তো তোর মেসেজই কখনো দেখেনি। জানেও না তোর অনুভূতি সম্পর্কে। কতদিন অপেক্ষা করবি? যতদিন সে রিপ্লাই না করে ততদিন। ধর কখনোই রিপ্লাই করল না, তবে সারা জীবন অপেক্ষা করে থাকবি। তুই ভুলে যাস কেন তুই আঙ্কেল আন্টির একমাত্র মেয়ে? মেহের বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। শায়লার বুকের ভেতর হু হু করে উঠল। মেহেরকে দুহাতে জড়িয়ে ধরল। দোস্ত, আমি বলছি না যে এখনই এসব থেকে বেরিয়ে আয়। তুই চেষ্টা কর। সামনে আমাদের এইচএসসি পরীক্ষা। আইডি ডিলিট করে এসব থেকে বেরিয়ে আয়। পরীক্ষার পর অনলাইনে একটি হবি না হয়। শায়লা, হু, তুই কখনো কাউকে ভালোবেসেছিস?
একটা মানুষ কেমন আছে কি করছে তুই জানিস না, কিন্তু প্রতিদিনের মোনাজাতে দোয়া করছিস মানুষটা যেন সব সময়ই ভালো থাকে, সুস্থ থাকে। শায়লা এটাকে কি ভালোবাসা বলে? শায়লা জবাব দিতে পারল না। মেহের কাপা ঠোঁটে বলল, আমি যতক্ষণ তার কোনো পোস্ট না দেখি ততক্ষণ শান্ত থাকতে পারি না। তুই জানিস শায়লা, তার এক একটা পোস্ট আমার মনে শান্তি ফিরিয়ে আনে। আমাকে বলে দেয় সে বেঁচে আছে, সুস্থ আছে। শায়লা স্তব্ধ হয়ে গেল। মেহেরের গাল বেয়ে জল গড়িয়ে পড়ল। ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, বিগত কয়েকদিন আমার কিভাবে কেটেছে আমি জানি না রে। শায়লার গলা কাঁপছে। এ কেমন ভালোবাসায় তলিয়ে গেলি দোস্ত? মেহের তখন অন্যমনস্ক হয়ে গেছে। তার গলায় করুণ স্বর। ভালোবেসে সখী নিভৃতে যত না। আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ক্রাসিন দোষী। পর্ব ০৩। তাহিনা নিভৃতপ্রাণ। জলসে যাব জানি, মানছে না মনখানি। পাবো না জেনেও মিছিমিছি কেন তোমাকেই ছুতে চাই। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই। বিকেল পর্যন্ত নোটস পড়ার কথা থাকলেও পড়া হলো না। শায়লাকে দিয়ে মাকে পটিয়ে শাড়ি পরে রুমে দরজা লাগিয়ে দুজন নাচছে। শায়লা হাঁপিয়ে বিছানায় বসে পড়ল। আকাশী রঙের শাড়ি পরিহিত মেহের মোবাইল হাতে নিয়ে নাচছে। নাচের তালে ঠোঁট নড়ছে। গুনগুন করতে করতে মাঝে মধ্যে মোবাইল স্ক্রিনে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। শায়লা ফ্যালফ্যাল করে বান্ধবীর নির্লজ্জতা দেখছে। শায়লার মুখ লাল হয়ে গেল। হাত ধরে টেনে বসালো মেহেরকে। মোবাইলের কাছে ভাঙন ধরে যাবে দোস্ত। মেহের একটা ঘোরে চলে গেছে। বলল, ধরে যাক। শায়লা ঝাঁকিয়ে বলল, ওহ দোস্ত বাস্তবে ফিরে আয়। কি কল্পনা করছিস তুই? মেহেরের জড়ানো গলা। দোস্ত সে যদি কখনো আমার সামনে আসে আমি সেদিন মরে যাব নিশ্চিত। শায়লা চোখ বড় বড় করে তাকালো। মেহের বলল, আমি তাকে এক পলক দেখার জন্য শতসহস্র বার মরে যেতে রাজি। শায়লা কপাল চাপড়িয়ে ব্যাগ থেকে একটা ভাঁজ করা কাগজ বের করল। বলল, বাস্তবে ফিরে আয়। এটা দেখ। মেহের তখনও বলে চলেছে, আমি দেখছি সে আমাকে জড়িয়ে ধরেছে। আমি শ্বাস নিতে পারছি না দোস্ত। প্লিজ কল্পনা থেকে বের হও। মেহের মোবাইল থেকে চোখ সরিয়ে শায়লার দিকে তাকালো। তার চোখ থেকে অশ্রুর বন্যা নেমে এলো। ঢুক গিলে বলল, সে যদি আমাকে কখনো এসে ছুঁয়ে দেয় সেদিন বোধহয় অক্সিজেনের অভাবে আমার মৃত্যু হয়ে যাবে। তুই থামবি। আমি এখনই তাকে ভাবলে শ্বাস নিতে পারি না। আমাকে আজীবন শ্বাসকষ্টের রোগী বানিয়ে দেওয়ার অপরাধে সে কি শাস্তি হিসেবে আমাকে একটু ছুঁয়ে দিতে পারে না? শায়লা কঠিন স্বরে বলল, না পারে না। তুই কল্পনার জগতে বাস করছিস। কথায় তুই আর কোথায় সে? সে সুদূর দেশের রাজকুমার। কোন সমুদ্রে জাহাজ ছুটিয়ে বেড়াচ্ছে কে জানে। সমুদ্রের গভীরে কখন হারিয়ে যাবে কেউ জানে না। বাস্তবতায় আছড়ে পড়ল মেহের। শায়লা পাশে বসে কাগজটি দেখিয়ে বলল, এটা আমাদের ক্লাসের আদনান দিয়েছে। কেন? পরেই দেখ। মেহের তীব্র অনিচ্ছায় কাগজের ভাঁজ খুলল। বিড়বিড় করে পড়ে কাগজটি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। শায়লা বলল, তোকে দেওয়ার আগে আমিই পড়েছি। ও তোকে পছন্দ করে। মেহের নাক মুখ কুঁচকে বলল, এরপর থেকে কেউ এসব দিলে হাতেও নিবি না। আচ্ছা। কিন্তু দোস্ত। কোনো কিন্তু নয়। শায়লা মিনমিন করে বলল, রেগে যাচ্ছিস কেন? ওর কত বড় সাহস আমাকে লাভ লেটার দেয়। দিতেই পারে। মেহের ফুঁসে উঠল। না পারে না। আমার দিকে তাকালে আমি ওর চোখ তুলে ফেলব। আরে রিল্যাক্স। পছন্দ করতেই পারে। তাতে কি আসে যায়? আসে যায়। আমাকে একজন ছাড়া আর কেউ পছন্দ করতে পারবে না। কারো অধিকার নেই আমাকে পছন্দ করার। এটা কিন্তু ওভার হয়ে যাচ্ছে মেহের। আমি বলে হয়তো তোর পরিস্থিতি বুঝতে পারছি। বাট অন্য কেউ শুনলে তোকে পাগল ভাববে। আবেগ নিয়ন্ত্রণ করতে শিখ। মেহের এমন ভাবে শায়লার দিকে তাকালো যে শায়লা ভয় পেয়ে গেল। অপমানবোধ করে নিজের ব্যাগ গুছিয়ে বেরিয়ে গেল মেহেরদের বাসা থেকে। মেহের শাড়ি খুলে নিচে ফেলে দিল। মাথার চুল টেনে কাঁদল কিছুক্ষণ। জাহানারা বেগম বিকেলের এই সময়টা ঘুমিয়ে কাটান। মেয়ের কান্নার স্বর কানে যেতেই ঘুম ছুটে গেল তার। মেয়ের রুমে এসে হায় হায় করে উঠলেন। মেহের, আম্মা কি হইছে? মেহের ঠোঁট ফুলিয়ে আহ্লাদি হয়ে ডাকল, মা। জাহানারা মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। এলোমেলো চুলে হাত বুলিয়ে বললেন, তোর কি হয়েছে মেহের? মাকে বল শোনা। মেহেরের কান্নার স্বর বাড়ল। অনেকক্ষণ কাদার পর তার শরীর ছেড়ে দিল। জাহানারার চোখে জল চলে আসলো।
তোর এ কি হলো মেহের? শ্বাস নিতে কষ্ট হচ্ছে শোনা। মাকে বল। ভীষণ চঞ্চল, নরম প্রকৃতির মেয়েটি কাঁদতে কাঁদতে মূর্ছা গেল। জাহানারা মেয়েকে বুকে জড়িয়ে ধরে বসে রইলেন। তার চঞ্চল মেয়েটা ধীরে ধীরে নিজের মধ্যে গুটিয়ে গেল কেন? মেহের এক সময় ঘুমিয়ে পড়ল। তাকে বিছানায় শুইয়ে দিয়ে জাহানারা শায়লাকে ফোন করলেন। শায়লা মেহেরের অবস্থার কথা জেনে আঁতকে উঠল। সামান্য একটি লাভ লেটার পেয়ে কেউ এমন পাগলামি করে? আমি তো কিছু জানি না আন্টি। ও তো তোমাকে সব বলে মা। আমাকে বলতে পারো। আমি তো তোমাদের বন্ধুর মতোই। আসলে আন্টি, আমাদের ক্লাসের একটি ছেলে মেহেরকে লাভ লেটার দিয়েছে। সেটা দেখার পর থেকে ও অদ্ভুত বিহেভ করছিল। ঠিক আছে মা, আমি তবে রাখছি। জাহানারা ফোন রেখে মেয়ের পাশে বসে রইলেন। সামান্য একটি লাভ লেটার পেয়ে মেহের কান্না করতে পারে এ অসম্ভব। রাতে মেহেরের ঘুম ভাঙতেই তিনি চেপে ধরলেন। মেহের আমতা আমতা করল কিছুক্ষণ। তারপর বলল, আমার মুড সুইং হয়েছিল মা। জাহানারা আশ্চর্য হয়ে বললেন, তোমার কথাটা কতটা যুক্তিযুক্ত মেহের? মেহের অসহায় গলায় বলল, জানি না মা, তবে আমার এমন মুড সুইং মাঝে মধ্যেই হয়। কবে থেকে? অনেক মাস ধরেই। জাহানারা চিন্তিত হয়ে পড়লেন। তোমার তখন ঠিক কিরকম ফিল হয়? সিরিয়াস কথা বলার সময় জাহানারা তুমি বলে সম্বোধন করেন। মেহের শুকনো ঠোঁট জিহ্বা দিয়ে ভিজিয়ে বলল, আমার অনেক একা লাগে মা। দমবন্ধ হয়ে আসতে চায়। সবকিছু অসহ্য লাগে। কাউকে সহ্য হয় না। তোমার কেন এমন হচ্ছে তুমি কি বুঝতে পারছো? আই থিংক একটু ঘোরাঘুরি করলে ঠিক হয়ে যাবে। জাহানারা ভাবলেন, মেহের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। সারাক্ষণই পড়াশোনার মধ্যে ডুবে থাকে। কোথাও তেমন যাওয়া আশা করে না। অনেকদিন এক রুটিনে থাকতে থাকতে হয়তো একঘেয়েমি চলে এসেছে। তোমার বাবা কোয়ার্টারে আমাদের কবে থেকেই বেড়াতে যেতে বলেন। তোমার সামনে পরীক্ষা, সেজন্য যাওয়ার ইচ্ছে ছিল না। আগামীকাল আমরা চট্টগ্রামে যাব। কয়েকটা দিন ঘুরব। মেহের মাথা নাড়ালো। জাহানারা দীর্ঘক্ষণ মেয়ের মুখের দিকে তাকিয়ে তারপর চলে গেলেন। মেহেরের বাবা কর্নেল মাসুদ রানা চট্টগ্রামে চাকরি সূত্রে থাকেন। কখনো তিনি ঢাকা আসেন, তো কখনো স্ত্রী সন্তানকে চট্টগ্রামে আসতে বলেন। মেহেরের পরীক্ষার জন্য এইবার যাওয়ার সিদ্ধান্তটা বাদ দিতে হয়েছিল। কিন্তু মেয়ের মন ভালো করতে জাহানারা সিদ্ধান্তটা আবারও নিলেন। সবার আগে মেয়ের মন ভালো হওয়াটা জরুরি। এরকম হতে থাকলে মেহের পড়াশোনায় মন দিতে পারবে না। মা চলে যেতেই মেহের হাঁটুতে মুখ গুজে বসে রইল। তার পরনে ব্লাউজ ও জিন্স। পেটিকোট পরেনি সে। শরীরে একটি কাঁথা জড়ানো। মেহেরের চোখ থেকে টপটপ করে পানি কাঁথার উপর পড়তে লাগলো। বালিশের নিচ থেকে মোবাইল বের করে আবারও ফেসবুক দিয়ে সেই ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। যেটা তখন শায়লা চলে যাওয়ার পরই দেখেছিল সে। ফর্মাল গেটআপে দাঁড়িয়ে থাকা পুরুষরা পাশে দাঁড়ানো মেয়েটির কাঁধ জড়িয়ে ধরে রেখেছে। দুজনের মুখে মুচকি হাসি। নিচে ক্যাপশনে, হ্যাপি বার্থডে ডিয়ার লেখা। মেয়েটির মুখে একটি ইমোজি। মেহের প্রিয় আইডির ইনবক্সে লিখে পাঠালো, আপনি অন্য কাউকে ছুঁয়ে দিলে আমার শরীরে কাটার আঘাত পাওয়ার মতো যন্ত্রণা হয়। ক্রাশিন দোষী। পর্ব ০৪। তাহিনা নিভৃতপ্রাণ। পরদিন চট্টগ্রামে মায়ের সাথে বাবার কাছে চলে গেল মেহের। চট্টগ্রাম সমুদ্র বন্দরে দাঁড়িয়ে বাবাকে জিজ্ঞেস করেছিল, এখান দিয়ে তো নেভিরা যাতায়াত করে তাই না বাবা? হ্যাঁ। অন্য দেশের নেভিরাও কি আসতে পারে? আসতে পারে। পাকিস্তানের নেভিয়ানরাও। পারে মা। ওরা কেন আসে বাবা? ফ্রেন্ডশিপ বা চুক্তি করতে আসে। আজ কি ওরা আসবে? মাসুদ রানা মেয়ের কথায় হেসে ফেললেন। অনেক দেশেরই অফিসাররা আসে মা। পাকিস্তানের ওরাও এসেছে অনেকবার। আবার কবে কখন কোনো চুক্তির দরকার হবে সে তো বলা যায় না। তবে আজ হয়তো আসবে না। মেহের মন খারাপ করে বলল, তুমি হাসছো কেন বাবা? নাথিং মাই চাইল্ড। তোমার কি তাদের দরকার? বাবা, আমি তোমার কাছে কখনো কিছু চাইলে দিবে? কখনো নয়, তুমি সবসময়ই যা চাইবে তোমার বাবা সাধ্যমতো তা দিতে চেষ্টা করবে। তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড বাবা। আমি তোমাকে বেস্ট ফ্রেন্ড মনে করে একটা কথা বলি। বলো মেহের। মেহের অশ্রুসিক্ত চোখে সমুদ্রের দিকে তাকিয়ে বলল, তোমাকে একজনের ব্যাপারে খোঁজ নিতে হবে বাবা। পারবে? বলেই দেখো। পাকিস্তানের একজন নেভি অফিসারের খোঁজ নিতে হবে তোমায়। মাসুদ রানা চমকালেন না। শুধু বললেন, নাম ও পদবি জানা আছে?
তুমি জিজ্ঞেস করবে না আমি কেন তার খোঁজ নিতে বলছি। না, তোমার পার্সোনাল কিছুও হতে পারে। তবে তুমি চাইলে শেয়ার করতে পারো। তোমার মা জানতে পারবে না। আমি তোমাকে আপাতত কিছু বলবো না বাবা। তার খোঁজ এনে দিতে পারলে বলবো। ঠিক আছে মা। তার নাম আমান খান। পাকিস্তানের নেভির লেফটেন্যান্ট কমান্ডার। আমি সর্বোচ্চ চেষ্টা করব। তাকে কি তোমার কথা বলতে হবে? বা তুমি কি তাকে কিছু দিতে চাও? মেহের ছলো চোখে তাকিয়ে ডাকল। বাবা। বলো। মেহের বুকে আছড়ে পড়ল। তুমি আমাকে জাজ করছো না কেন বাবা? তোমার আচরণ একদমই বাবাদের মতো নয়। তুমি আমার মেয়ে মেহের। আমি আমার অস্তিত্বকে বিশ্বাস করি। যাই করবে কোনো কারণ ছাড়া করবে না। বাবা সবসময়ই তোমার পাশে আছি। যখন তোমার মন চাইবে আমাকে জানিয়ে দিও কারণটা। কারণ আমি তো বাবা। কৌতূহল দমন করে রাখলেও তোমাকে নিয়ে চিন্তাটা চলেই আসে। আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা। মাসুদ রানা হাসলেন। চলো ফিরে যাই। তোমার মা অপেক্ষা করছে। তুমি কি মাকে অনেক ভয় পাও? কিছুটা। তুমি? মেহের মুখ চেপে হাসল। আমি অনেকটাই ভয় পাই। তোমার মা তোমাকে অনেক ভালোবাসে। আমি জানি বাবা। তাদের বাবা মেয়ের কথা চলতে থাকলো। মেহেরের মন থেকে কালো মেঘেরা সরে যেতে লাগলো ধীরে ধীরে। সে কিছু ঝিনুক কুড়িয়ে নিল। সমুদ্রের কাছাকাছি আসাতে তার মন ফুরফুরে। এমনই কোনো সমুদ্রে সেও তো রয়েছে। আচ্ছা, সে কি কখনো কোনো চুক্তি করতে বাংলাদেশে আসবে? তারা উঠেছে হোটেলে। মাসুদ রানা হোটেলের দিকে যেতে যেতে বললেন, এক নামে এক পদে অনেকেই থাকতে পারে। তুমি আমাকে তার কোনো ছবি দিতে পারবে? আমি পাঠিয়ে দিব বাবা। জাহানারা বাপ মেয়েকে রুমে আসতে দেখে বললেন। আসার সময় হলো দুজনের। বাবাকে পেলে তো আমাকে মনেই থাকে না। আমার কাছে থাকলে তার শুধু মুড সুইং হয়। এক কাজ করো, তোমার মেয়েকে তোমার কাছেই রেখে দাও। আমি একাই ঢাকাতে পড়ে থাকবো না হয়। মাসুদ রানা বললেন, আমার মামনির আর মুড সুইং হবে না। কারণ আবদার পূরণ করতে তার বাবা হাজির। পরীক্ষা শেষ হলে চট্টগ্রামে পার্মানেন্ট চলে আসবে তোমরা। একা থাকতে ভালো লাগে না। কাজ শেষে বাড়ি ফিরে তোমাদের হাসি মুখ না দেখলে আমারও মুড সুইং হয়। তোমার মেয়ের যে পরে অ্যাডমিশনের জন্য ঢাকা ছুটতে হবে তখন। সে তো অ্যাডমিশনের জন্য চট্টগ্রামও ছুটে আসতে হতো। না হয় চট্টগ্রাম থেকে ঢাকাতে গিয়ে পরীক্ষা দিয়ে আসবে। কি মামুনি? মেহের অনেক খুশি। সমুদ্রের কাছাকাছি থাকাটা তার জন্য আরো ভালো। আমি রাজি বাবা। পরীক্ষা শেষ হলেই চলে আসব। জাহানারা বললেন, তোমাদের যখন অসুবিধা নেই তবে আমার আর কি। তোমরা যেখানে আমিও সেখানে। মেহেরের রুমটা পাশেরটাই। সে নিজের রুমে গেল। পছন্দের আইডিতে লিখে পাঠালো, সমুদ্রের কাছাকাছি থাকার ব্যবস্থা হয়ে গেছে। আমার কাছে সমুদ্র মানে আপনি আমান। সমুদ্রের এক একটা ঢেউ আমাকে আপনার দিকে টেনে নিয়ে যেতে চায়। আমি কোনো এক ঢেউয়ের সাথে আপনার কাছে ভেসে চলে যাব কখনো। আচ্ছা, আপনি কোথায় আছেন আমান? আমি যে হোটেল রুমে আছি সেটার বারান্দাটা কাচের। কাচের মধ্যে সমুদ্র স্পষ্ট দেখা যায়। নীল আকাশ ও নিচে গভীর সমুদ্র। আপনিও কি এমনই কোনো সমুদ্রে দাপিয়ে বেড়াচ্ছেন? সমুদ্রের দিকে তাকিয়ে আমাকে মনে করবেন কখনো? একবার মনে করবেন প্লিজ। অজান্তে হলেও আপনার একবার বুক কেঁপে উঠুক, আপনি না জানলেও আপনার অবচেতন মন বুঝতে পারুক কেউ একজন সমুদ্রের কাছাকাছি দাঁড়িয়ে আপনাকে কি গভীরভাবে মনে করে চলেছে। গতকাল যার সাথে আপনার ছবি দেখে মন খারাপ করলাম, পরে কমেন্টস চেক করে দেখলাম সে আপনার বোন হয়। কি বোকা আমি! মিথ্যা হোক বা সত্য, আপনাকে অন্য কারো সাথে আমি মেনে নিতে পারবো না। আপনি অন্য কারো হলে আমার মৃত্যু হোক। আমি আপনাকে এক সমুদ্র আবেগ নিয়ে ভালোবাসি আমান। আমার কাছে আপনি নিজেই একটি গভীর সমুদ্র, যার মধ্যে আমি তলিয়ে গেছি, অথচ তীরে উঠতে পারছি না। পাকিস্তান নেভি মূলত আরব সাগর এবং ভারত মহাসাগরের উত্তর পশ্চিম অংশে কার্যক্রম চালায়। তাদের দায়িত্বের মধ্যে রয়েছে পাকিস্তানের উপকূলীয় অঞ্চল এবং এর অর্থনৈতিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা। দিগন্তের শেষ প্রান্তে সূর্য ডুবছে, গাঢ় কমলা আকাশ সমুদ্রের পানিতে মিশে এক অদ্ভুত রঙের ছায়া তৈরি করেছে। ওমান উপসাগরের শান্ত অথচ গভীর নীল জলরাশির বুকে পাকিস্তান নেভির অত্যাধুনিক যুদ্ধজাহাজ পিএনএস গর্জনের মতো এক দৃঢ় ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। জাহাজটি একটি ফ্রিগেট, যার আধুনিক অস্ত্রশস্ত্র এবং প্রযুক্তি সমুদ্রের যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত।
জাহাজের ডেকের উপরে একদল নাবিক সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। 3 স্তরের ডেকের মাঝের অংশে থাকা রাডার টাওয়ার ঘুরতে ঘুরতে সমুদ্রের প্রতিটি সংকেত ধরার চেষ্টা করছে। জাহাজের মূল ব্রিজের ভেতরে অফিসাররা পরস্পরের সঙ্গে যোগাযোগ করছে। তাদের নীল ইউনিফর্ম এবং দৃঢ় দৃষ্টিতে স্পষ্ট যে তারা প্রতিটি সেকেন্ডের জন্য প্রস্তুত। ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে আছেন লেফটেন্যান্ট কমান্ডার আমান। তিনি সাগরের নীরবতার মধ্যে হেডফোন দিয়ে আন্তর্জাতিক নৌযোগাযোগ মনোযোগ দিয়ে শুনছেন। তার সামনে রাখা ইলেকট্রনিক নেভিগেশন চার্টে দেখা যাচ্ছে জাহাজটির বর্তমান অবস্থান। জাহাজের ক্রুদের একজন তার কাছে এসে রিপোর্ট দিল। শোর, রাডার বলতা হ্যায় 12 নটিক্যাল মাইল দূর এক গাইরমালুম জাহাজ কা সিগন্যাল মিল রাহা হ্যায়। হোশিয়ার রহ, আমান শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন। তিনি জানেন এই এলাকায় জলদস্যুদের আনাগোনা বা শত্রু দেশের গোয়েন্দা কার্যক্রমও হতে পারে। যুদ্ধজাহাজটির সামনে রয়েছে একটি শক্তিশালী 76 মিলিমিটার কামান, যা শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। ডেকের পেছনের অংশে একটি হেলিপ্যাড, যেখানে একটি সিকোরস্কি হেলিকপ্টার দাঁড়িয়ে আছে। জাহাজের চারদিকে লেগে থাকা অ্যান্টেনাগুলো ওমান উপসাগরের প্রতিটি তরঙ্গ বিশ্লেষণ করছে। জাহাজটি রাতের জন্য প্রস্তুত। লাল আলো জ্বলছে ডেকের বিভিন্ন অংশে, যা শত্রুদের দৃষ্টি এড়াতে ব্যবহার করা হয়। জাহাজের ইঞ্জিন থেকে মাঝে মাঝে হালকা গর্জন শোনা যাচ্ছে, যা মনে করিয়ে দেয় যে এই যুদ্ধজাহাজ সবসময় চলাফেরার জন্য প্রস্তুত। চারপাশের বাতাসে নোনাজলের গন্ধ। দূরে ওমানের পাহাড়ি উপকূলের ছায়া আবছা দেখা যাচ্ছে। সমুদ্র শান্ত থাকলেও মাঝে মধ্যে ঢেউ এসে জাহাজের গায়ে ধাক্কা দিয়ে ফিরে যাচ্ছে। এমন দৃশ্যের মাঝে পাকিস্তান নেভির এই যুদ্ধজাহাজ শুধু শক্তির প্রতীক নয়, এটি সমুদ্রপথে শান্তি ও সুরক্ষার প্রতিশ্রুতি। তবে এই শুনশান রাতের মাঝেও ক্রুদের চোখে মুখে সতর্ক, কারণ ওমান উপসাগর কখনোই পুরোপুরি শান্ত থাকে না। ক্রাসিন দোষী পর্ব 05। তাহিনানি ভৃতপ্রাণ। রাত ক্রমশ গভীর হচ্ছে। আকাশে চাঁদ আধখানা, আর তার চারপাশে ছড়িয়ে থাকা তারা সমুদ্রের জলে প্রতিফলিত হচ্ছে। ওমান সাগরের ঢেউগুলো হালকা শব্দে জাহাজের গায়ে আছড়ে পড়ছে। ঢেউয়ের এই মৃদু গর্জন যেন একটি পুরনো গান গাইছে। বাতাস ভারী, নোনা গন্ধে ভরা, আর এই নীরবতার মাঝেও সমুদ্র যেন গভীর কোনো গোপন কথা লুকিয়ে রেখেছে। অজানা জাহাজটির সংকেত ধীরে ধীরে আরো পরিষ্কার হচ্ছে। লেফটেন্যান্ট কমান্ডার আমান তার টিমের দিকে তাকিয়ে একটি কড়া নির্দেশ দিলেন। সার্চলাইট তৈয়ার করো। অসলা তৈয়ার রোখো। দূরবীন দিয়ে দেখা যাচ্ছে অন্ধকারের মধ্যে একটি জাহাজের আবছা ছায়া। এটি বাণিজ্যিক জাহাজ হতে পারে, আবার কোনো শত্রু জাহাজও হতে পারে। কেউ জানে না এই অন্ধকারে কি লুকিয়ে আছে। জাহাজের ভেতরে কার্যক্রম তুঙ্গে। মেশিন রুমে ইঞ্জিনের শব্দ ক্রুদের কথোপকথনের চেয়ে জোরালো। রাডার রুমে প্রযুক্তিবিদরা মনোযোগ দিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। তারা দ্রুত তথ্য বিশ্লেষণ করছে এবং ব্রিজে রিপোর্ট পাঠাচ্ছে। ক্যান্টিনের এক কোণে কিছু নাবিক এক কাপ গরম চা হাতে নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, যদিও তাদের মুখে টেনশনের ছাপ স্পষ্ট। সমুদ্রের মাঝখানে থাকা মানেই হলো অনিশ্চয়তার মাঝে ভাষা। এই নির্জনতা শুধু নাবিকদের শারীরিক পরীক্ষাই নয়, তাদের মানসিক দৃঢ়তারও চূড়ান্ত পরীক্ষা। গভীর রাতের অন্ধকারে সমুদ্রের নিচে হয়তো লুকিয়ে আছে সাবমেরিন, যা কোনো মুহূর্তে আঘাত হানতে পারে। আবার হয়তো কোনো জলদস্যুর জাহাজও পেতে আছে শিকারের জন্য। দূরে দিগন্তের কাছে হঠাৎ করে কালো মেঘ জমতে শুরু করেছে। এটি হয়তো একটি সামান্য ঝড়, আবার হতে পারে ওমান সাগরের বেড়াবাড়ি বাতাসের পূর্বাভাস। ঢেউয়ের গর্জন বাড়ছে, আর জাহাজের ইঞ্জিনের গতি আরও ত্বরান্বিত হচ্ছে। ক্রুদের সবাই প্রস্তুত, কারণ সমুদ্রের মর্জি বদলাতে বেশি সময় লাগে না। লেফটেন্যান্ট কমান্ডার আমান জানেন এই মিশন শুধুই একটি অভিযান নয়। এটি পাকিস্তানের সমুদ্রসীমা রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাদের লক্ষ্য হল উপসাগরের জলপথের শৃঙ্খলা বজায় রাখা, চোরাচালান বা শত্রুপক্ষের কার্যকলাপ থামানো এবং বাণিজ্যিক জাহাজগুলোর সুরক্ষা নিশ্চিত করা। পাকিস্তান নেভির যুদ্ধজাহাজ পিএনএস সতর্ক অবস্থানে রয়েছে। রাডারের সংকেত ধীরে ধীরে আরো পরিষ্কার হচ্ছে। দূর থেকে অন্ধকারে আবছা দেখা যাচ্ছে একটি বিশাল বাণিজ্যিক জাহাজ। জাহাজটি কোনো সাড়া দিচ্ছে না। জাহাজটি দেখতে বেশ পুরনো।
ধূসর রঙের কার্গো জাহাজ, যার পেইন্ট উঠে গেছে আর জং ধরা অংশগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। তারপরে লেফটেন্যান্ট কমান্ডার আমান সিদ্ধান্ত নিলেন, জাহাজটির দিকে একটি ছোট দল পাঠাতে হবে। পেট্রোল বোটে করে 3 জন নাবিক এবং একজন অফিসার জাহাজটির কাছে পৌঁছে। কাছ থেকে দেখা যাচ্ছে, জাহাজটি সম্পূর্ণ নীরব। কোনো আলো জ্বলছে না, কোনো শব্দ নেই। জাহাজের ডেকে কোনো মানুষ দেখা যাচ্ছে না। নিচ থেকে ভাঙা জানালা দিয়ে বোঝা যাচ্ছে, জাহাজটি অনেক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। জাহাজে উঠতে গিয়ে এক নাবিক বলল, "সোর, ইহো জাগা আজিব লেগ রহি হ্যায়।" অফিসার তার দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে বলল, "তুম দারোগে নহি। হামারা কাম খতম করো।" ডেকে পা রাখতেই এক ধরনের ভাঙা কাঠ আর লোহার গন্ধ নাকে লাগলো। বাতাস ভারী আর নোনা। ভেতরে ঢোকার পর দেখা গেল, জাহাজের কার্গো হোল ফাঁকা। কোনো মালপত্র নেই। জাহাজের যন্ত্রপাতি পুরনো এবং ভেঙে গেছে। হঠাৎ করেই একজন নাবিক নিচের ডেকে কিছু একটা দেখতে পেল। সেটি একটি লোহার ট্রাঙ্ক। অফিসার আদনান ট্রাঙ্কটি খুলে দেখতে বললেন। ভিতরে কিছু পুরনো নথি এবং মানচিত্র পাওয়া গেল। এগুলোর মধ্যে কয়েকটি তেল পরিবহনের ডকুমেন্ট। নথিগুলোর তারিখ ছিল 15 বছর আগের। তবে আরও কিছু জিনিস ছিল, যা পরিস্থিতি ঘোলাটে করল। কয়েকটি লাল কালো চিহ্ন দেওয়া মানচিত্র, যেগুলো জাহাজ চলাচলের রুটের ইঙ্গিত দেয়। একটি পুরনো রেডিও ডিভাইস, যা গত কয়েকদিনের মধ্যে ব্যবহৃত হওয়ার চিহ্ন দেখাচ্ছে। এই অদ্ভুত আবিষ্কার আমানের মনে সন্দেহ তৈরি করল। তার মনে হলো, এই জাহাজটি হয়তো পরিত্যক্ত নয়। এটি হয়তো শত্রুদের কোনো পরিকল্পনার অংশ। ঠিক এমন সময় রাডার রুম থেকে বার্তা এলো, "শোর, हमने एक और संकेत धर लिया है। 10 नॉटिकल माइल पर एक तेज रफ्तार जहाज हमारे तरफ आशो रहा है।" আমান দ্রুত তার টিমকে ফিরে আসার নির্দেশ দিলেন। তিনি জানতেন, এই পরিত্যক্ত জাহাজটি হয়তো শত্রুপক্ষের ফাঁদ হতে পারে। জাহাজ থেকে নেমে আসার সঙ্গে সঙ্গে যুদ্ধজাহাজ পিএনএস পুরোপুরি সতর্ক অবস্থানে চলে গেল। অস্ত্রগুলো সক্রিয় করা হলো এবং জাহাজ দ্রুতগামী অবস্থায় শত্রুপক্ষের সম্ভাব্য উপস্থিতির জন্য প্রস্তুত হতে থাকল। আমান জানতেন, সামনের মুহূর্তগুলো সহজ হবে না। রাডারের রিপোর্ট অনুযায়ী, 10 নটিক্যাল মাইল দূরে থাকা দ্রুতগতির জাহাজটি অদ্ভুত আচরণ করছে। সেটি পাকিস্তানের যুদ্ধজাহাজের দিকে এগিয়ে আসছে, কিন্তু তার দিক বারবার পরিবর্তন করছে। লেফটেন্যান্ট কমান্ডার আমান রাডার অপারেটরকে বললেন, "জাহাজ কি রুখ দিখো। অগরিহ সমুন্দরী ডাকুং কা হ্যায়, তো ফরি রুখাও।" কিছুক্ষণ পর ব্রিজে একটি সংকেত ভেসে এলো। অজানা জাহাজটি যোগাযোগের চেষ্টা করছে। তারা জানালো, "हम एक तिजारती तेलवाही जहाज है। हमारा जहाज नुकसान पहुंचा है। মদদ জারুর তো হ্যায়।" তবে আমান সন্দেহ করলেন। কারণ এতদিন ধরে ওমান উপসাগরে অপহরণ এবং চোরাচালানের ঘটনা ঘটে আসছে। তিনি নিজেই রেডিওতে উত্তর দিলেন, "আপকি পেহচান কি তাসদিক কারনি হোগি। আপকা আইএমও নাম্বার বিহচেইন।" কিছু সময় চুপ থাকার পর তারা আইএমও নম্বর পাঠালো। আমান সেটি দ্রুত ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের ডাটাবেসে চেক করালেন। ফলাফল এল নম্বরটি ভুয়া। এবার আমান নিশ্চিত হলেন, এটি একটি শত্রুপক্ষের চাল। সম্ভবত এই দ্রুতগতির জাহাজ জলদস্যুদের দল, যারা নেভির জাহাজকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। অথবা এটি শত্রু দেশের কোনো গুপ্ত মিশন, যেখানে তারা পাকিস্তানের নৌসীমায় ঢুকে ধ্বংসাত্মক কার্যকলাপ চালানোর পরিকল্পনা করছে। অজানা জাহাজটি এবার আরও দ্রুত গতিতে পাকিস্তান নেভির দিকে এগিয়ে আসতে শুরু করল। আমান ব্রিজে দাঁড়িয়ে তৎক্ষণাৎ সিদ্ধান্ত দিলেন, "অসলা তৈয়ার করো। ইহতিয়াতি গুলি চালাও।" যুদ্ধজাহাজ থেকে সতর্ক গুলি ছোড়া হলো। অজানা জাহাজটি আচমকা দিক পরিবর্তন করল এবং পালানোর চেষ্টা করল। কিন্তু ঠিক এমন সময় রাডার দেখালো, আরও দুটি ছোট নৌযান পাশের দিক থেকে দ্রুত এগিয়ে আসছে। এদের গতি এবং আকার দেখে স্পষ্ট, এগুলো আক্রমণকারী জলযান। সমুদ্রের লড়াইয়ের শুরু। আমান তার ক্রুদের নির্দেশ দিলেন, প্রধান কামান দিয়ে দ্রুতগতির জাহাজগুলোকে লক্ষ্য করতে। রাডার এবং অস্ত্রশস্ত্রকে আরও সক্রিয় রাখতে। একটি টহল নৌকা প্রস্তুত রাখতে, যাতে পরিস্থিতি সামাল দেওয়া যায়। তীব্র গতিতে গর্জে উঠল জাহাজের কামান। প্রথম গুলিতেই একটি নৌযান ধ্বংস হল। অন্য দুটি দিক পরিবর্তন করে পেছনে সরে গেল। কিন্তু দ্রুতগামী মূল জাহাজটি পালানোর চেষ্টা করছে।
ঠিক তখনই যুদ্ধজাহাজের রাডারে আরও একটি সংকেত ধরা পড়ে। এটি ছিল একটি সাবমেরিন, যা সমুদ্রের গভীরে অবস্থান করছে। এটি সম্ভবত শত্রুপক্ষের এবং জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নিচ্ছে। আমান দ্রুত পরিস্থিতি বিশ্লেষণ করলেন এবং সাবমেরিন ধ্বংস করার জন্য একটি ডেপথ চার্জ জলমধ্যে বিস্ফোরণের জন্য বিশেষ অস্ত্র ব্যবহার করার নির্দেশ দিলেন। জাহাজ থেকে ডেপথ চার্জ ফেলা হলো। গভীর সমুদ্রের তলদেশে ভয়াবহ বিস্ফোরণ ঘটল, আর কিছুক্ষণ পর রাডার দেখালো সাবমেরিনটি ধ্বংস হয়েছে। অজানা দ্রুতগামী জাহাজটি ভয় পেয়ে পিছু হটল এবং পালিয়ে গেল। লেফটেন্যান্ট কমান্ডার আমান এবং তার টিম নিশ্চিত করল, ওমান উপসাগরে পাকিস্তানের জলসীমা রক্ষা করা হয়েছে। পুরনো বাণিজ্যিক জাহাজটি পরিত্যক্ত অবস্থায় রেখে সেটি পুরোপুরি স্ক্যান করার জন্য একটি বিশেষ টিম পাঠানো হবে। সমুদ্রের বুক থেকে ভোরের আলো ফুটে উঠল। আমানের চোখে মুখে ক্লান্তি থাকলেও দায়িত্ব পালনের আত্মবিশ্বাস স্পষ্ট। চট্টগ্রাম সমুদ্র বন্দরের একটি হোটেল রুমে তখন জ্বলে উঠেছে আলো। মেহের ঢকঢক করে পানি খেয়ে নিজেকে শান্ত করতে চেষ্টা করল। ভয়ঙ্কর স্বপ্ন দেখে তার মন প্রাণ সবকিছু উদ্বিগ্ন। মোবাইল হাতে নিয়ে প্রিয় আইডিতে টাইপ করে পাঠালো, আপনি ঠিক আছেন আমান? বরাবরের মতোই উত্তর এলো না। মেহের চিন্তিত হয়ে বসে রইল। গতকালের ওই বার্থডে পোস্টের পর আর কোনো পোস্ট করা হয়নি আমানের আইডি থেকে। মানুষটা ঠিক আছে তো? ক্রাসিন দোষী। পর্ব 06। তাহিনা নিভৃতপ্রাণ। পরদিন সকালে মায়ের সাথে ঢাকা ফিরে আসে মেহের। শুরু হয় তার নিত্যদিনের রুটিনে চলা, সকালে কলেজে যাওয়া, দুপুরে বাসায় ফিরে গোসল করে খেয়ে তারপর শায়লার সাথে কোচিংয়ে যাওয়া, বিকেলে পেরিয়ে যাওয়ার পর বাসায় ফেরা, সন্ধ্যার পর আবারও পড়তে বসা। তার মানে এই নয় সে আমানকে মনে করে না, আমান তো তার মনে থাকে। সে প্রতি সেকেন্ড আমানকে মনে করে। উচ্চতর গণিতের সূত্র গেটে ফেলে আমানকে ভেবে। তার এই রুটিনের জীবনের মধ্যে পড়ার ফাঁকে খাওয়ার ফাঁকে সে আমানকে মেসেজ পাঠায়। অস্থির মন বারবার প্রোফাইল চেক করে যদি কোনো পোস্ট আসে। কিন্তু না, আমানের আইডিতে আর কোনো পোস্ট করা হয়নি। মনে নানান ভয় কাজ করে। সেই ঠিক আছে তো? ক্লাসের মনোযোগী ছাত্রীটাও হুট করে অমনোযোগ ও অন্যমনস্ক হয়ে পড়ে। কোচিংয়ের সেরা ছাত্রীটাও সামনের সিট রেখে পেছনে বসে, কখনো একা কখনো বা শায়লাকে নিয়ে। মেহের নিজের মধ্যে গুটিয়ে থাকে অনেক। তার দুনিয়ায় মা, বাবা ও আমান ছাড়া আর কারো অস্তিত্ব নেই। শায়লা ও পাভেলকে সে মাঝে মধ্যে ভুলেই যায়। শায়লা সারাক্ষণ কানের কাছে জ্ঞান দিতে থাকে, তিনজন যখন কলেজ ক্যান্টিনে একসাথে হয় তখন ওই দুজন তাকে নিয়ে মজা নিতে ছাড়ে না। ওরা হয়তো ভাবে মজাই তো করছি, কিন্তু ওরা জানে না ওদের এই মজাটাও মেহেরের মনে কি তীব্রভাবে আঘাত করে। এই তো গতকাল পাভেল আমানের ক্যারেক্টার নিয়ে বলছিল, পাকিস্তানের ছেলে, তার উপর এত বড় অফিসার, টিস্যুর মতো হয়তো মেয়েদের সাথে ডেট করে বেড়ায়। শুনে মেহের রেগে গেছিল। তার চোখ ছলছল করছিল। পাভেল অবশ্য পরে সরি বলেছিল, কিন্তু তাতে কি যায় আসে। মেহের সেই থেকে উদ্বিগ্ন। যদি সত্যিই আমানের জীবনে কেউ থেকে থাকে। এমন ভাবনা আগে যে মনে আসেনি এমন নয়। এসেছিল, তবে মেহের গুরুত্ব দেয়নি। কিন্তু পাভেলের নতুন করে মনে করিয়ে দেওয়ায় মনে চাপ লেগেছে, সত্যিই কি আমান অন্য কারো? মেহেরের কোনো অস্তিত্বই কি ওই পুরুষের জীবনে থাকবে না? মেহের বই বন্ধ করে মোবাইল হাতে তুলে নিল। টাইপ করে পাঠালো, প্রিয় আমান, সমুদ্রে ছুটে বেড়াতে বেড়াতে তোমার কি প্রিয় মুখ মনে পড়ে না? মৃত্যুর মুখে দাঁড়িয়ে শেষবারের মতো কাউকে এক নজর দেখতে ইচ্ছে করে না? মনে হয় না তোমার কাউকে তীব্র ভালোবাসা উচিত? তোমার ওয়ালেটের একপাশে কারো ছবিই কি নেই? নাকি আছে, অথচ সে আমি নই? তোমার ব্যাপারে তো জানি না, তবে আমারটা বলি। চট্টগ্রাম থেকে এসে আমি তোমার একটা ফটো বের করেছি, আমার স্কুল ব্যাগে খুব যত্নে লুকিয়ে রাখি সেটাকে। মাঝে মধ্যে দরজা বন্ধ করে সেটা হাতে নিয়ে তোমার সাথে কথা বলি। আমি যেখানেই যাই সেখানেই তুমি থাকো। আমার সাথে, আমার অনুভবে মিশে। দেখেছো, আপনি থেকে তুমিতে চলে গেছি। 7 মাসের আপনি ডাকের সমাপ্ত হলো, তবে আমি তোমাকে আজ থেকে তুমি করেই বলবো। জাহানারা বেগম দরজায় করাঘাত করলেন। মেহের। মেহের মোবাইলটা বালিশের নিচে রেখে দিল। তারপর পড়ার টেবিলে বসল বই খুলে। এসো মা। জাহানারা নুডলসের বাটিটা রাখলেন। মেয়ে চুল গুছিয়ে দিয়ে বললেন, খেয়ে নে আগে।
বিকাল হয়ে এসেছে। আজ তো ছুটির দিন, এত চাপ নিতে হবে না। গোধূলি এক বিকেল। কর্নেল মাসুদ রানা তার অফিসের ডেস্কে বসে আছেন। বাইরে রোদের আলো ধীরে ধীরে কমে আসছে। চায়ের কাপ পাশে রেখে তিনি তার বিশ্বস্ত সহকারী মেজর ফারুককে নির্দেশ দিলেন। মেজর, পাকিস্তানের নৌবাহিনীর সদর দপ্তরে একটি বার্তা পাঠাতে হবে। একজন অফিসারের বিষয়ে জানতে চাইছি। মেজর ফারুক মাথা নেড়ে বললেন, জি স্যার, আমি প্রস্তুত। কর্নেল নিজেই বার্তার খসড়া তৈরি করলেন। এতে কোনো আবেগের ছাপ ছিল না, একেবারে আনুষ্ঠানিক ভাষায় লেখা। লেফটেন্যান্ট কমান্ডার আমান খান সাম্প্রতিক দায়িত্ব এবং পেশাগত প্রোফাইল সম্পর্কে তথ্য প্রেরণের অনুরোধ জানাচ্ছি। প্রয়োজন হলে আমাদের সেনাবাহিনীর মাধ্যমে ভবিষ্যৎ সহযোগিতার জন্য আলোচনার প্রস্তাব রাখা যেতে পারে। সন্ধ্যায় বাবার সাথে কথা বলতে গিয়ে মেহের জানতে পারল বিষয়টি। মনে দারুণ এক উত্তেজনা তার। কর্নেল মাসুদ রানা বললেন, শীঘ্রই তার বিষয়ে সব চলে আসবে। মেহের বাবার সাথে কথা শেষ করে মোবাইল বুকে চেপে ধরে বসে রইল। অপেক্ষার প্রহর কবে শেষ হবে। পাকিস্তানের করাচি নৌ নিবাসে যখন বার্তাটি পৌঁছালো, তখন এটি বেশ গুরুত্বের সঙ্গে বিবেচিত হলো। এমনিতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পেশাদার যোগাযোগ থাকলেও এটি কিছুটা ব্যতিক্রমী মনে হলো। বার্তাটি সরাসরি নৌবাহিনীর একটি উচ্চপদস্থ কমান্ডারের কাছে পাঠানো হলো। সেখান থেকে নির্দেশ এলো, লেফটেন্যান্ট কমান্ডার আমান খানের বর্তমান দায়িত্ব এবং সাম্প্রতিক রেকর্ড প্রস্তুত করুন। প্রয়োজন হলে তাকে সরাসরি জানিয়ে দিন। একদিন সকালে আমান তার শিপে দায়িত্ব পালন করছিল। তখন এক জুনিয়র অফিসার এসে জানালো, স্যার, এক পাইগাম আয়া হ্যায়। বাংলাদেশ আর্মি আপকি বারে হো মে জাননা চাহতি হ্যায়। আমান কিছুটা অবাক হলো। বাংলাদেশ আর্মি? কিও? কিন্তু তার পেশাদার মনোভাবের কারণে সেই বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিল। উनको জরুরি মালুমাত ভেজ দো। কই মদত জরুর তো হো তো বোতানা। পাকিস্তান নৌবাহিনীর হেডকোয়ার্টার ইসলামাবাদ থেকে মাসুর রানার নিকট মেইল গেল। পাকিস্তান নৌবাহিনীর পক্ষ থেকে আপনাকে জানানো যাচ্ছে যে, লেফটেন্যান্ট কমান্ডার আমান খান সম্পর্কে আপনার অনুরোধ অনুযায়ী প্রয়োজনীয় তথ্য পাঠানো হলো। আমান খান বর্তমানে পাকিস্তান নৌবাহিনীর একজন দায়িত্বশীল এবং অত্যন্ত দক্ষ অফিসার। তার সামরিক ক্যারিয়ার পর্যালোচনা করে আমরা নিচের তথ্য প্রদান করছি। এক, পেশাদার দক্ষতা। লেফটেন্যান্ট কমান্ডার আমান খান একজন অভিজ্ঞ এবং উচ্চমানের অফিসার, যার পেশাদারি রেকর্ডে কোনো বিতর্ক নেই। তার নেতৃত্বে একাধিক অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে, বিশেষ করে জলদস্যু দমন এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণের ক্ষেত্রে। 2, অভিযান এবং প্রশিক্ষণ। তিনি বিভিন্ন সমুদ্র অভিযানে অংশগ্রহণ করেছেন, এবং বিভিন্ন সেনা ও নৌবাহিনীর প্রশিক্ষণে তার যোগ্যতা প্রমাণিত হয়েছে। তার সামরিক কৌশল এবং নেতৃত্বের গুণাগুণ প্রশংসনীয়। 3, বিশ্বস্ততা এবং নেতৃত্ব। তিনি একজন বিশ্বস্ত এবং ধারাবাহিকভাবে সফল অফিসার। তার মধ্যে নেতৃত্বের এক অনন্য গুণ রয়েছে, যা তাকে তার সহকর্মীদের মধ্যে শ্রদ্ধার স্থান এনে দিয়েছে। 4, বিশেষ অর্জন। তিনি নৌবাহিনীর অ্যাকশন মেডেল এবং গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড অর্জন করেছেন, যা তার সাহসিকতা এবং নেতৃত্বের প্রশংসা স্বরূপ। আমাদের পক্ষ থেকে লেফটেন্যান্ট কমান্ডার আমান খান সম্পর্কে আরও কোনো বিস্তারিত তথ্য প্রয়োজন হলে, দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন। অপেক্ষায় রইলাম। সৌজন্যে, পাকিস্তান নৌবাহিনীর। ইংরেজি মেইলটি পড়ে সেটা বাংলাতে ট্রান্সলেট করে তিনি মেহেরকে পাঠালেন। মেহের সেদিন কলেজ কোচিং শেষে বাড়িতে ফিরে সবে সন্ধ্যার নাস্তা করতে বসেছিল। তখনই তার মোবাইলে মেইল আসে। মেইলটি পড়ে তার মাথায় হাত। এসব তো সে জানেই। আমানের প্রোফাইল ঘুরলেই কিছু কিছু জানা যায়। সে তো ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চাইছিল। হতাশ মেহেরের গলা গিয়ে নাস্তা ঢুকল না। বাবাকেও সে কিছু বলতে পারবে না। কারণ পেশার দিক থেকে বাবা এর থেকে বেশি কিছু করতে পারবেন না। আর কারো ব্যক্তিগত জীবনে কারো নাক গোলানোর অধিকার কাউকে দেওয়া হয়নি। ক্রাসিন দোষী। পর্ব 07। তাহিনানি ভৃতপ্রাণ। অন্ধকার রাত। ভারত মহাসাগরের উত্তাল ঢেউয়ে ঝড়ের মতো একটি ছোট যুদ্ধজাহাজ এগিয়ে চলেছে। এটি লেফটেন্যান্ট কমান্ডার আমান খানের নেতৃত্বে পাকিস্তান নেভির একটি মিশন। তাদের কাজ একদল জলদস্যুকে আটকানো, যারা একটি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজকে হাইজ্যাক করেছে এবং জাহাজটি তাদের ঘাঁটিতে নিয়ে যাচ্ছে।
জাহাজের ব্রিজে দাঁড়িয়ে আমান খান গভীর চিন্তায় মগ্ন। পরিস্থিতি জটিল। জলদস্যুরা তাদের হাতে থাকা বাণিজ্যিক জাহাজে 20 জন ক্রু সদস্যকে বন্দী করেছে এবং যে কোনো মুহূর্তে তাদের ক্ষতি করতে পারে। তার ওপর রাতের ঘন কালো অন্ধকার, বজ্রপাতের গর্জন এবং সাগরের ভয়াল ঢেউ মিশনকে আরও কঠিন করে তুলেছে। জাহাজে থাকা রাডার সংকেত দেখাচ্ছে জলদস্যুর জাহাজ মাত্র 10 কিলোমিটার দূরে। আমান দ্রুত একটি কৌশলগত পরিকল্পনা করে তার টিমকে নির্দেশ দেন। নীরবে কাছাকাছি যেতে হবে, কিন্তু ধরা পড়া যাবে না। মিশনটি দুঃসাহসিক হলেও আমানের অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস তার টিমকে উজ্জীবিত করে। কিছুক্ষণ পরে তাদের যুদ্ধজাহাজ জলদস্যুর জাহাজের কাছাকাছি পৌঁছায়। সাইলেন্ট মোডে নেভিগেশন চালু রেখে তারা পানির নিচে সাবমার্সিবল ড্রোন পাঠায়, যাতে জাহাজের নিচের কাঠামো ও অস্ত্রের তথ্য পাওয়া যায়। তথ্য অনুযায়ী, জলদস্যুদের কাছে আধুনিক অস্ত্রশস্ত্র আছে। আমান সিদ্ধান্ত নেন, সরাসরি আক্রমণ নয়। প্রথমে তারা ধোঁয়া বোমার মাধ্যমে বিভ্রান্তির সৃষ্টি করবে, এরপর তার টিম 3 দিক থেকে আক্রমণ চালাবে। যখন ধোঁয়া বোমা নিক্ষেপ করা হয়, তখনই জলদস্যুরা বুঝতে পারে তারা তারা খাচ্ছে। গোলাগুলির শব্দ ভেসে আসে। বান্দীদের নিরাপত্তার কথা মাথায় রেখে আমান তার পরিকল্পনা পরিবর্তন করেন। তিনি নিজেই একটি ছোট র্যাপিড বোটে করে আরও 3 জন নেভি কমান্ডো নিয়ে জলদস্যুর জাহাজে উঠেন। জাহাজের ডেকে লড়াই শুরু হয়। জলদস্যুরা সংখ্যায় বেশি এবং তাদের পেছনে প্রাণঘাতী লক্ষ্য। কিন্তু আমান ও তার টিম প্রশিক্ষণে পারদর্শী। আমানের তীক্ষ্ণ দৃষ্টি এবং সুনিপুণ শারীরিক কৌশল কাজে আসে। একের পর এক জলদস্যুকে তারা নিস্তেজ করে। ঠিক যখন সবকিছু নিয়ন্ত্রণে, তখন জলদস্যুদের নেতা বান্দীদের জিম্মি করে একটি বিস্ফোরক ডিভাইস সক্রিয় করার হুমকি দেয়। আমান ধৈর্য ধরে নেতার সঙ্গে আলোচনা শুরু করেন। তার ঠান্ডা মাথার কৌশল এবং নেতার মনস্তাত্ত্বিক দুর্বলতা কাজে আসে। ধীরে ধীরে আমান তাকে বিশ্বাস করিয়ে দেন, তাদের পালানোর সুযোগ আছে। জলদস্যুদের নেতা অবশেষে আত্মসমর্পণ করে। বন্দীরা মুক্ত হয়, জলদস্যুরা গ্রেফতার হয় এবং মিশন সফল হয়। জাহাজে ফিরে আমান তার টিমের দিকে তাকিয়ে ছোট্ট একটি হাসি দেন। কিন্তু তার চোখে ক্লান্তির ছাপ। তিনি জানেন, সমুদ্র যেমন রহস্যময়, তেমনই বিপদসংকুল। এই মিশন তাকে আবার মনে করিয়ে দিল, একটি সিদ্ধান্তে শুধু একটি মিশন নয়, অনেকের জীবন নির্ভর করে। সমুদ্রের জলের দিকে গভীর চোখে তাকিয়ে আমান ভাবল, তার নিজেরও জীবন নির্ভর করে। আমি ও তার পরিবারের সবাই তাকে ভালোবাসে। তার কিছু হলে সকলেই কষ্ট পাবেন। পিছুটান বলতে আমানের আপাতত এতটুকুই। মেহেরের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে 3 দিন হলো। তার মোবাইল জাহানার কাছে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া মোবাইল হাতে নিতে পারবে না সে। সারাদিন পরীক্ষা, পড়াশোনা করে মধ্যরাতে যখন বিছানায় শরীর এলিয়ে দেয় তখন তার বুকটা হু হু করে কেঁদে উঠে। বিগত কতদিন সে আমানকে একটাও মেসেজ করতে পারেনি। কতদিন আগে সমুদ্রের মধ্যে জাহাজে রিল্যাক্সে দাঁড়িয়ে থাকা একটি ছবি পোস্ট করেছিল আমান। সেটা দেখেই সে স্বস্তি পেয়েছিল মনে। কিন্তু কদিন ধরে তার কোনো খোঁজ নিতে পারছে না মেহের। মন সারাক্ষণই গুমরে মরে। অনেকবার অনুনয় করে মায়ের কাছে মোবাইল চেয়েছে। জাহানারা বারবারই অবাক বিস্ময় নিয়ে বলেছেন, তুমি তো এমন ছিলে না। পরীক্ষা চললে তুমি নিজেই আমার কাছে মোবাইল জমা দিয়ে দিতে। কি হয়েছে তোমার? মেহের কিছু বলতে পারেনি। কি বলবে সে? যে মা আমার একজনকে মেসেজ করা প্রয়োজন। সে কোনো পোস্ট করেছে কি না, স্টোরি দিয়েছে কি না দেখা প্রয়োজন। সমুদ্রের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সেই পুরুষ বেঁচে আছে কি না, তার কিছু হলো কি না, সবই যে ওই একটাতেই দেখা ও বোঝা সম্ভব। মা নিশ্চিত তাকে চড় মারতেন। বলতেন, নির্লজ্জ মেয়ে। রাতের আধারে কলেজ ব্যাগ থেকে আমানের সেই ফটো বের করে চোখের জল ফেলল মেহের। তার একটি গোপন ডায়েরি আছে। মেসেজে অনুভূতি লিখে পাঠাতো বলে সেটাতে মাঝে মধ্যেই সে আমানকে নিয়ে লিখত। মোবাইল থেকে দূরে থাকায় কদিন ধরে সে ডায়েরিতেই আমানকে নিয়ে লিখে। আজও লিখল। ডায়েরির পাতাগুলো তার চোখের পানিতে ভিজে উঠল। মেহের চোখ মুছে বারবার লিখল, কত শত অব্যক্ত কথা সেগুলো। অব্যক্ত অনুভূতি, যা আমান কখনো জানবে কি না কেউ জানে না। পৃথিবীতে তো কত রকমই মিরাকল ঘটে। একদিন কি আমানের সাথে তার দেখা হয়ে যেতে পারে না?
পরীক্ষার পরপরই মাসুদ রানা ঢাকা এলেন। চট্টগ্রামে নিজের কোয়ার্টারে স্ত্রী ও মেয়ে নিয়ে থাকবেন তিনি। সব ব্যবস্থা করেই এসেছেন। তখনও হাতে মোবাইল পায়নি মেহের। মাকে নিজ থেকে বলেনি সে, পাছে যদি আবার কথা শুনতে হয়। বাবা যেদিন এলেন সেদিন সন্ধ্যার পর মা তখন কিচেনে রাতের রান্না করছিলেন। তখনই বাবা তাকে প্রশ্ন করেন, তুমি বলেছিলে আমাকে বলবে। মেহের কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে বলল, কি? যেই অফিসারের বিষয়ে ইনফরমেশন এনে দিতে বলেছিলে, তার বিষয়ে বলবে বলেছিলে। চিন্তা হচ্ছে মা, তোমার বয়সটা অনেক বিপজ্জনক। বাবা হয়ে আমি কিভাবে চিন্তামুক্ত থাকবো বলো? তবে তুমি নিশ্চিন্ত হয়ে বলতে পারো, এই বিষয়ে শুধু আমি ও তুমিই জানবো। মেহের হুট করে জড়িয়ে ধরল বাবাকে, ফুপিয়ে কেঁদে বলল, আমি তোমাকে মেসেজে সব বলি বাবা। ঠিক আছে। মা এখনো আমার মোবাইল ফেরত দেননি। তুমি কি সেটা এনে দিবে? মাসুদ রানা মোবাইল এনে দিলেন। মেহের সেটা নিয়ে নিজের রুমে গেল, তারপর ঝড়ের গতিতে ফেসবুক, মেসেঞ্জার সব ইনস্টল করল। প্রিয় আইডির সবকিছু চেক করে মেসেজ পাঠালো দীর্ঘদিন পর। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। মা আমার মোবাইল নিয়ে গেছিল। আমি তোমাকে অনেক মিস করেছি। আই লাভ ইউ সো মাচ আমান। মিস ইউ। আমি তোমাকে অনেক বেশি মিস করছি। বাবাকে মেসেজে সব বলার কথা থাকলেও বলল না মেহের। চোখের জলে মোবাইল স্ক্রিন ভিজে গেলেও সে আমানকে মেসেজ করা থামালো না। রাতের খাবার টেবিলে বাবার মুখোমুখি হয়ে মেহের অপরাধীর মতো বসে রইল। তারপর রুমে এসে ভাবল বাবাকে বলাই যায়। দীর্ঘ একটি মেসেজে সে সব লিখে পাঠালো। সাথে বাবা যে আমানের ইনফরমেশন জানতে চেষ্টা করেছে সেটার জন্য ও ধন্যবাদ দিল। তখন মধ্যরাত। মাসুদ রানা ঘুমিয়ে পড়েছেন। মোবাইল স্ক্রিনের আলো জ্বলতেই জাহানারা সেটা হাতে তুলে নেন। স্ক্রিনে মেহেরের নাম্বার দেখে কৌতূহল হয়ে মেসেজটা ওপেন করেন। তারপর তারপর জাহানারার পা টলছিল। তার মুখ দিয়ে মৃদু জোরে চিৎকার বেরিয়ে আসে। মাসুদ রানা জেগে গেলেন তখনই। জাহানারা মোবাইল এগিয়ে দিতেই স্ক্রিনের দিকে তাকিয়ে তিনি যা বুঝার বুঝে গেলেন। মনোযোগ দিয়ে দীর্ঘ মেসেজটি পড়লেন। দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আমি এমনটাই ধারণা করেছিলাম। ও আমাকে বিশ্বাস করে সব শেয়ার করেছে। তুমি ওর সাথে স্বাভাবিক আচরণ করবে হানি। মেয়েকে যা বলার, যা বুঝানোর আমি বুঝাবো। ওর ভীষণ যত্ন প্রয়োজন। জাহানারা বিস্ময় নিয়ে বললেন, এত সব জেনেও তুমি এত শান্ত? মাসুদ রানা হেসে বললেন, কোনো দোষ তো দেখছি না। এই বয়সে প্রায় সবাই এমন করে। তবে আমাদের মেয়ে অনেক নরম, আমার নরম মেয়েকে হয়তো কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হতে পারে। আমি সেটা নিয়েই চিন্তিত। কি রকম? ও যাকে ভালোবেসেছে সে যোজন যোজন দূরে। কখনো দেখা হবে কি না তারই নিশ্চয়তা নেই। আর যদি ছেলেটার পক্ষ থেকেও কিছু থাকতো তবে আমরা পারিবারিকভাবে একটা সিদ্ধান্তে আসতে পারতাম। কারণ আমরা তো ওইসব টিপিক্যাল মা বাবা নই। কিন্তু যেখানে সব একতরফা, সেখানে সবকিছু দিন শেষে আমাদের মেয়েকেই সহ্য করতে হবে। আরও দেরি হয়ে যাওয়ার আগে মেহেরকে এসব থেকে দূরে নিয়ে আসতে হবে। মুভ অন করাতে হবে। আমাদের একটাই তো সন্তানহানি। জাহানারার মনে পড়ে গেল মেহেরের মুড সুইংয়ের বাহানাসহ কত শত বাহানা। তার মেয়েটা ভেতরে ভেতরে কতটা কষ্টে থাকে। ছলো ছলো চোখে তাকিয়ে বললেন, হ্যাঁ গো, মেয়েটা এত বড় হলো কবে? পরদিন ভোরে কফি নিয়ে মেয়ের রুমে গেলেন জাহানারা। মেহের তখন নিজের ব্যাগ গোছাচ্ছিল। জাহানারা মেয়েকে পাশে বসিয়ে সারা মুখে হাত বুলিয়ে দিলেন। গালে হাত রেখে বললেন, তোর কোথাও কষ্ট হচ্ছে মা? মেহের কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে হেসে ফেলল। সে হাসলে তার চোখও হাসে। কি সুন্দর লাগে দেখতে। মেয়েটা শ্যামলা হলেও যেন দুনিয়ার সব মুগ্ধতা নিয়ে জন্মেছে। ওর গায়ের রং ফর্সা হলে হয়তো এত মুগ্ধতাই থাকতো না। জাহানারা বিড়বিড় করে বললেন, আমার বাচ্চার নজর না লাগুক। ক্রাসিন দোষী। পর্ব 08। তাহিনানি ভৃতপ্রাণ। চট্টগ্রামের আর্মি কোয়ার্টারের পরিবেশ অনেকটাই শান্ত। মাসুদ রানা, মেহেরের বাবা, বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল। তার শান্ত কোয়ার্টার অপেক্ষা করছে কর্নেলের পরিবারকে গ্রহণ করতে। আজ তিনি তার স্ত্রী জাহানারা আর মেয়ে মেহেরকে নিয়ে চট্টগ্রামে ফিরে যাবেন। মেহেরের এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে। নতুন এক অধ্যায়ের শুরু করতে যাচ্ছে সে। কিন্তু যাওয়ার আগে বিদায়ের মুহূর্তটা মেহেরের জন্য সহজ নয়। বন্ধু শায়লা আর পাভেল একসাথে দাঁড়িয়ে। মেহের একটু দূরে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে।
শায়লার চোখ ভেজা, কিন্তু মুখে একরকমের হাসি। পাভেলের মুখটা বিষণ্ণ। তুই সমুদ্রের কাছে যাচ্ছিস, জানিস তো? সেখানে গেলে আমাকে মেসেজ লিখিস, কিন্তু ভুলিস না। শায়লা হেসে বলে। মেহের হাসে, তবে সেই হাসির মধ্যে বিষাদের ছায়া। পাভেল কিছু বলে না, শুধু মেহেরের দিকে তাকিয়ে থাকে। বিদায়ের আগে মেহের তার ছোট ব্যাগ থেকে একটা ছবি বের করে। আমানের ছবি। পাকিস্তান নেভির ইউনিফর্মে দাঁড়িয়ে থাকা এক তীক্ষ্ণ দৃষ্টি ও কঠিন চেহারার পুরুষ। মেহের ছবিটার দিকে তাকিয়ে নিজ মনেই নিচু স্বরে বলে, আমি সমুদ্রের কাছাকাছি যাচ্ছি, আমান। তোমার সমুদ্র। আমার কাছে সমুদ্র মানেই তুমি। সমুদ্রের কাছাকাছি থাকলে আমি তোমাকে আরো গভীরভাবে অনুভব করতে পারবো। আমার মনে হচ্ছে আমি তোমার কাছে যাচ্ছি। ওই কোয়ার্টার নয়, তুমি আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছো। আমি আসছি আমান। তোমার কাছে আসছি। শায়লা আর পাভেলের দিকে হাত নাড়িয়ে বিদায় জানায় মেহের। গাড়ির ভেতরে বসে চট্টগ্রাম কোয়ার্টারের দিকে যাত্রা শুরু করে। তার বাবা সামনের সিটে বসে আছেন। চট্টগ্রামের দিকে ছুটে চলা গাড়ির জানালা দিয়ে মেহের সমুদ্রের গন্ধ যেন আগেভাগেই অনুভব করতে পারে। জলদস্যু দমনের মিশন শেষে পাকিস্তান নেভির পক্ষ থেকে আমান খান ও তার টিমকে অভিনন্দন জানানো হয়। তবে মিশনের ধকল আর সমুদ্রের ঝড় তাকে শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত করে তোলে। কিছুদিনের ছুটি নেওয়ার কথা ভেবে তিনি করাচি ফিরে যান। ঠিক তখনই আসে একটি বিশেষ আদেশ, বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে একটি যৌথ সামুদ্রিক মহড়ায় অংশ নিতে তাকে নির্বাচিত করা হয়েছে। ভারত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদার করার জন্য এই মহড়ার আয়োজন। আমান খান ভেবেছিলেন ছুটি নেবেন, কিন্তু নৌবাহিনীর সম্মান বজায় রাখতে আদেশটি তিনি গ্রহণ করেন। একদিন পর, একটি বিশেষ নৌযানে চড়ে আমান তার টিম নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছান। বাংলাদেশের নৌবাহিনীর কর্মকর্তারা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। সমুদ্রের নিরাপত্তা, জলদস্যু প্রতিরোধ এবং পরিবেশ সংরক্ষণ নিয়ে মহড়ার কাজ শুরু হয়। বাংলাদেশের নৌবাহিনীর পক্ষ থেকে তাদের লিয়াজো অফিসার হিসেবে দায়িত্ব পান কর্নেল জাহিদ। সন্ধ্যার আকাশ কালো। আকাশের রং সমুদ্রের জলে মিশে গেছে। চট্টগ্রাম সমুদ্র বন্দরে পাতলা সাদা শার্ট ও একটি ডেনিম প্যান্ট পরে পকেটে হাত গুজে শটান হয়ে যে পুরুষটি দাঁড়িয়ে আছে তার নাম আমান খান। কর্নেল জাহিদ হাতের দূরবীনটি এগিয়ে দিলেন। আমান দূরবীনে চোখ রেখে সমুদ্রের দূর থেকে বহুদূর পর্যন্ত পর্যবেক্ষণ করতে লাগল। চট্টগ্রাম সমুদ্র বন্দরের হোটেলের কাছে তখনই এসে থামল একটি জিপ গাড়ি। ড্রাইভার সিটে ছিলেন একজন লেফটেন্যান্ট। তিনি নেমে ব্যাগপত্র নামালেন। তারপর ফোন করলেন কর্নেল জাহিদকে। কর্নেল জাহিদ মোবাইলে কথা বলা শেষ করে আমানকে বললেন, কমান্ডার, সামনে যাচ্ছি, আমার একজন কর্নেল বন্ধু পরিবার নিয়ে এসেছেন। রিসিভ করে হোটেল রুমে দেখা করছি, ততক্ষণ এনজয়। আমানের বাংলা সহ আরও অনেক দেশের ভাষা জানা আছে। সে দূরবীন থেকে চোখ না সরিয়েই বলল, ওহ শিওর কর্নেল। কোয়ার্টারে আরও দুদিন পর যাবে তারা। মাসুদ রানার মিটিং রয়েছে এখানে। সেগুলো সেরেই তারা কোয়ার্টারে যাবে। জাহানারা চোখের সানগ্লাসটা খুলে কাঁধের শালটা ঠিকঠাক করে নিলেন। তারপর নামলেন গাড়ি থেকে। মেহেরের সানগ্লাসটা চুলের উপর রাখা। সোয়েটারের বোতামগুলো খোলা। জাহানারা বোতামগুলো লাগিয়ে দিলেন। অনেক বাতাস মা, ঠান্ডা লেগে যাবে তোমার। মায়ের হাত ধরে মেহের সমুদ্র বন্দরের মাটিতে পা রাখতেই তার শরীরে তীব্র একটি বাতাসের ধাক্কা লাগল। পড়ে নিতেই যাচ্ছিল, ধরে ফেললেন মাসুদ রানা। মেয়েকে এক হাতে জড়িয়ে রেখে আরেক হাত বাড়িয়ে হাত মিলালেন বন্ধু জাহিদের সাথে। তারপর এগিয়ে চললেন হোটেলের দিকে। মেহের বলল, বাবা চলো আগে সমুদ্র দেখে আসি। জাহানারা বললেন, এখন নয় সোনা, প্লিজ মা, একটু। মাসুদ রানা বললেন, ঠিক আছে, আগে ফ্রেশ হয়ে গরম কাপড় পরে নিবে। অনেক বাতাস ওখানে। জাহিদ বললেন, কোনো সমস্যা হবে না মামুনি, সমুদ্রের কাছাকাছি ঘুরতেও পারবে তুমি। আমাদের বোট আছে। থ্যাংক ইউ আঙ্কেল। মাই প্লেজার। হোটেল রুমে পৌঁছে মেহের ফ্রেশ হয়ে ডেনিম প্লাজুর সাথে কুর্তি পরল। উপরে লম্বা ওভারকোট। তারপর গিয়ে দাঁড়ালো বারান্দাতে। কাচের বারান্দা থেকে সমুদ্র স্পষ্ট দেখা যায়। সন্ধ্যার অন্ধকার পুরোপুরি এখনো ছড়িয়ে পড়েনি। মৃদু অন্ধকারে স্পষ্ট হয়ে তার চোখে ধরা দিল সমুদ্রের কাছাকাছি দাঁড়িয়ে থাকা সাদা শার্ট পরা যুবকটি। দূরবীনে চোখ রেখে যে তাকিয়ে আছে অদূরে। পেছনে থেকে তাকে দেখেই মেহের স্তব্ধ হয়ে গেল। এই গা তার পরিচিত।
এমন করে একজনই দাঁড়িয়ে থাকে, দূরবীনে চোখ রেখে সমুদ্রের দিকে তাকিয়ে থাকে, তার দেখা সেই একজনই। মেহেরের শ্বাস প্রশ্বাস দ্রুত হলো, পা টলতে লাগলো। কাচের জানালার উপরে সে তার হাতটা রাখল। বরফ শীতল কাচে হাত রাখতেই ঠান্ডায় জমে ওঠার মতো অবস্থা হলো তার। মেহের কাপা কাপা ঠোঁট নিয়ে অস্পষ্ট স্বরে ডাকল, আমান। জাহানারা শাড়ি পাল্টে হাত মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলেন। শরীরে গরম কাপড় জড়িয়ে মাফলার হাতে নিয়ে বারান্দায় এলেন। মেহেরের তখন শ্বাসরুদ্ধকর অবস্থা, তার গলা দিয়ে শব্দ বের হচ্ছে না, গলা শুকিয়ে কাঠ। জাহানারা পেছনে থেকে বললেন, এদিকে আয়, এটা পরিয়ে দেই, গলা বসে যাবে না হলে। মেহেরের কানে পৌঁছালো কি না বুঝা গেল না। সে আগের মতো বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে সমুদ্রের দিকে। চোখের পানিতে গাল ভিজে গেছে অনেক আগে। কি রে মেহের, এদিকে ঘুরে দাঁড়াবি তো। মেহের কোনো আওয়াজ করল না। জাহানারা টেনে ফিরালেন। মেয়ের মুখ দেখে অবাক হয়ে বললেন, ওমা, তুই কাঁদছিস কেন? মেহের গলা দিয়ে অস্পষ্ট শব্দ করে ডাকল, মা। কি হয়েছে বল। মেহের হাতের আঙ্গুল ঘুরিয়ে কাচের আবরণে ঢাকা সমুদ্র দেখালো। জাহানারা বুঝলেন না। সমুদ্রে তো যাবই, সেজন্যেই তো বলছি এটা পরে নে। মেহের মাথা নাড়িয়ে না বুঝালো, কি হয়েছে তোর? তোর বাবা সাথে যাবে না বলে মন খারাপ করছিস? তোর বাবা আমাদের নিরাপত্তার জন্য সব ব্যবস্থা করে গেছে, চলে আসবে 10টার দিকে। মেহের প্রায় চিৎকার করে কেঁদে উঠল, আছড়ে পড়ল মায়ের বুকে। তারপর হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে সমুদ্রের দিকে দেখিয়ে বলল, আমি তাকে দেখেছি মা। জাহানার বিস্ময় চোখ বড় বড় হয়ে উঠল। মেহেরকে সকালে তিনি বলেছেন যে তিনি সব জানেন। তারপর মেয়েকে অনেক বুঝিয়েছেন। মেহের শুধু চুপ করে শুনেছে, মায়ের কথাটাও ফেলে দেওয়ার মতো নয়। আমানের সাথে কি সত্যিই তার কখনো দেখা হবে? মায়ের যুক্তিতে মেহের হেরে গিয়ে বলেছিল সে চেষ্টা করবে এসব থেকে বের হওয়ার। সকালের কথা মনে পড়তেই জাহানারা বুঝতে পারলেন মেহের কার কথা বলছে। তুই ভুল দেখেছিস মা। মেহের মাথা নাড়িয়ে না না করল, আমি তাকে সব অবস্থায় চিনতে পারি মা। সেই ছিল। জাহানারা গলায় মাফলার জড়িয়ে দিলেন। কাকে দেখেছিস দেখাতো। মেহের আঙুল দিয়ে ইশারা করে দেখাতে গিয়ে দেখল সেখানে কেউ নেই। ফাঁকা জায়গাটা। ক্রাসিন দোষী। পর্ব 09। তাহিনানি ভৃতপ্রাণ। মাকে নিয়ে মেহের সমুদ্রের কাছে গেল। কিন্তু কোথাও সেই দূরবীনে চোখ রাখা মানবটাকে দেখতে পেল না। জাহানারা বললেন, দেখলি তো, তুই সারাক্ষণ চিন্তা করিস সেজন্য এমন হচ্ছে তোর। মেহের কিছু বলল না। জাহানারা বললেন, চল ফিরে যাই, সকালে আসবো না হয়। খিদেও পেয়েছে নিশ্চয়ই। মেহের পেছনে একবার তাকিয়ে হোটেলের দিকে হাঁটা শুরু করলো। রুমে ফিরে আমানের ইনবক্সে লিখে পাঠালো, আপনি কি বাংলাদেশে এসেছেন আমান? আমি বারান্দায় দাঁড়িয়ে দূরবীনে চোখ রেখে অদূরে তাকিয়ে থাকা যে যুবকটিকে দেখলাম সে কি তবে আপনিই? নাকি আমার কল্পনা সব? চট্টগ্রামে যৌথ মহড়া চলতে থাকে। বাংলাদেশ ও পাকিস্তান নৌবাহিনীর মধ্যে সম্পর্ক উন্নয়নের এই সুযোগ আমানের জন্য একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। মহড়ার বিভিন্ন সেশনে তিনি বাংলাদেশের সমুদ্র অঞ্চলের ভৌগোলিক অবস্থান এবং কৌশলগত গুরুত্ব সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারেন। বাংলাদেশের নৌবাহিনীর একটি নতুন প্রযুক্তিগত ব্যবস্থা নিয়ে কাজ করার সময় আমান এবং তার দল একটি প্রযুক্তিগত ত্রুটি শনাক্ত করে। এটি দ্রুত সমাধান না করা হলে মহড়ার একটি গুরুত্বপূর্ণ অংশ বাধাগ্রস্ত হতে পারত। আমানের নেতৃত্বে একটি বিশেষ দল আজ রাতভর কাজ করে সমস্যাটি সমাধান করে। এই কাজের জন্য বাংলাদেশি অফিসাররা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। মহড়ার মাঝেই আসে একটি জরুরি খবর, বাংলাদেশের জলসীমার কাছে একটি বিদেশি ট্রলার সন্দেহজনক কার্যকলাপ করছে। এই পরিস্থিতিতে আমান এবং তার বাংলাদেশি সহকর্মীদের একটি এক্সপিডিশনারি টিম পাঠানোর নির্দেশ দেওয়া হয়। অভিযানে গিয়ে তারা দেখতে পান ট্রলারটি অবৈধভাবে মৎস্য আহরণ করছে এবং সম্ভবত এটি মানব পাচারের সাথেও জড়িত। আমান দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বাংলাদেশ নৌবাহিনীর অফিসারদের সাথে সমন্বয় করে তারা ট্রলারটিকে আটকায় এবং জড়িতদের গ্রেপ্তার করে। রাতের পর যখন ভোর নেমে আসলো তখনই আমান শরীরে ক্লান্তি অনুভব করল। বিদায় নিয়ে হোটেল রুমে এসে শরীর এলিয়ে দিতেই ঘুমের মধ্যে তলিয়ে গেল। আজ একটি অনুষ্ঠানে তাদের যেতে হবে। কর্নেল মাসুদ রানা সেটারই প্রস্তুতি নিচ্ছেন। মেহের জিজ্ঞেস করল, কিসের অনুষ্ঠান বাবা?
পাকিস্তানের কিছু অফিসার এসেছেন, তাদের সম্মানে একটি অনুষ্ঠান হবে। মেহের সাদা গাউন পরে নিল, উপরে লং কটি। তারা অনুষ্ঠানে পৌঁছালো সন্ধ্যার পর। অভিযান শেষ হওয়ার পর আমান তার বাংলাদেশি সহকর্মীদের কাছ থেকে একটি ভিন্ন ধরনের আতিথ্য পান। চট্টগ্রামের স্থানীয় একটি প্রাসাদোপম গেস্ট হাউজে তাদের সম্মানে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার এবং গান পরিবেশনের মধ্য দিয়ে আমান বুঝতে পারেন, এই দেশে আতিথ্য কেবল শারীরিক নয়, বরং মানসিক আনন্দও দেয়। মেহের মায়ের পাশে দাঁড়িয়ে স্তব্ধ বাকরুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে সে অজ্ঞান হয়ে যাবে। কাপা হাতটি দিয়ে সে মায়ের হাত ধরল। মা, বল। মেহের হাতের আঙুল দিয়ে দেখালো। আমি তবে গতকাল ভুল দেখিনি মা। জাহানারা তাকাতেই তার চোখে ধরা দিল লম্বা চৌড়া বলিষ্ঠ দেহি তীক্ষ্ণ চেহারার একটা যুবক। তিনি নিজেও অবাক হলেন। এটাই সেই অফিসার। মেহেরের গাল ভিজে গেছে। সে ঢুক গিলে বলল, আমি বোধহয় মারা যাচ্ছি মা। জাহানারা আঁতকে উঠলেন। একই কথা মা। কি হয়েছে বল আমাকে। শরীর খারাপ করছে মা। আমি কি সত্যি দেখেছি? আমি তো তাকে এর আগে দেখিনি। যদি এটাই সে হয় তো তুই সত্যিই দেখছিস। আমি কি তাকে ডাক দিব? মেহের বেশিক্ষণ দাঁড়াতে পারল না। নিজের শরীরের ভার ছেড়ে দিল মায়ের উপর। জাহানারা সবটুকু দিয়ে মেয়েকে ধরে রাখলেন। গলার স্বর একটু বাড়িয়ে ডাকলেন, শুনুন। আমান তখন তার টিমের সাথে কথা বলছে। ঠিক কাকে উদ্দেশ্য করে ডাকা হলো বুঝা গেল না। কর্নেল জাহিদ এগিয়ে এলেন। কোনো সমস্যা ভাবি? আমানকে দেখিয়ে জিজ্ঞেস করলেন, ওই অফিসারের নাম কি জানেন? পাকিস্তানের নৌবাহিনীর একজন অফিসার, আমান খান। মেহের মায়ের বুকে মাথা রেখে অল্প স্বল্প করে তাকাচ্ছিল। নামটা তার কানে বজ্রাঘাতের মতো বাজল। জাহিদ বললেন, চলুন পরিচয় করিয়ে দিচ্ছি। জাহানারা বললেন, মেহের দাঁড়াতে পারছে না। ওর শরীর খারাপ করছে। আমি যেতে পারবো না। আপনি একটু ওর বাবাকে ডেকে দিবেন। জাহিদ চিন্তিত হয়ে বললেন, বেশি খারাপ লাগছে কি মামনি? আমাদের ডাক্তার আছেন, চলো দেখিয়ে নিবে। তারপর কর্নেল জাহিদ ডাকলেন, কমান্ডার। আমানের সাথে পরিচয় হবার পর থেকে তাকে এই সম্বোধনেই ডাকেন জাহিদ। আমান পরিচিত স্বর শুনে এগিয়ে এলো। মেহেরের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসলো। সে তলিয়ে গেল অন্ধকারে। শরীর ছেড়ে দিতেই জাহানারা আঁতকে উঠলেন। আমার মেয়ে। জাহিদ মাথায় হাত বুলিয়ে দিলেন। কিন্তু মেহেরের কোনো রেসপন্স নেই। আমান বলল, এনিথিং রং? আমাদের একজন ডাক্তার প্রয়োজন কমান্ডার। আমাদের একজন কর্নেলের মেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। জাহানারা কেঁদে ফেললেন। আমান স্পষ্ট বাংলাতে বলল, তাকে বসিয়ে দিন প্লিজ। ডাক্তার আসতে আসতে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করা উচিত। জাহানারা সোফায় বসে পড়লেন। জাহিদ চলে গেছেন ডাক্তার ও মাসুদ রানাকে ডাকতে। আমান বলল, মাথাটা সোজা করে দিন। মেহেরের মুখ চুল দিয়ে ঢাকা। তার মাথা সোজা করে সোফায় রেখে চুলগুলো সরিয়ে দিলেন জাহানারা। তারপর মেয়ের হাত ঘষতে লাগলেন। আমানের চোখে ধরা দিল সাধারণ একটি বাঙালি মেয়ের মুখ। কাঁধ পর্যন্ত চুল, গালে চোখের জল শুকিয়ে গেছে। আমান বলল, আমি কি চেষ্টা করতে পারি? জাহানারা তখন সব ভুলে গেছেন। বললেন, একটু দেখো বাবা। আমান তার পুরুষালী হাত দিয়ে টিপে ধরল মেহেরের নাক। সেকেন্ড পেরিয়ে যেতেই মেহের মুখ দিয়ে জোরে শ্বাস নিয়ে আর্তনাদ করতে লাগল। গোলা চোখে তাকিয়ে সে আবার চোখ বন্ধ করে ফেলল। জাহিদ ততক্ষণে চলে এসেছেন। আমান উঠে দাঁড়ালো। মাসুদ রানা মেয়ের আরেক পাশে বসলেন। ডাক্তার নিজের কাজ করতে লাগলেন। আমানের কেমন হাঁসফাঁস লাগছিল। অনুষ্ঠানের মধ্যেও আমানের মন সমুদ্রের প্রতি তার গভীর টান অনুভব করে। অনুষ্ঠানের এক ফাঁকে সে একা সমুদ্রের ধারে চলে যায়। সেই শান্ত রাতের বাতাসে সমুদ্রের গর্জন শুনতে শুনতে নিজের জীবনের উদ্দেশ্য, দায়িত্ব এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। বাংলাদেশের সমুদ্রের ঢেউ যেন তাকে নতুনভাবে উপলব্ধি করায় সীমান্ত, জাতীয়তা বা যুদ্ধের বাইরেও পৃথিবী এক। অনুষ্ঠানে আর ফিরে না গিয়ে আমান হোটেল রুমে চলে যায়। কর্নেল জাহিদের সাথে তার দেখা হয় অনেক রাতে। জাহিদ বললেন, সরি কমান্ডার, আপনাকে কোম্পানি দিতে পারিনি ভালো করে। আমান জিজ্ঞেস করল, সেই অসুস্থ হয়ে পড়া মেয়েটি কেমন আছে এখন? ও, আপনি মেহেরুন্নেসার কথা জিজ্ঞেস করছেন? সে ভালো আছে। ডাক্তার রেস্ট নিতে বলে গেছেন। শরীর অনেক ফুরবল।
আমান বিড়বিড় করে কয়েকবার আওড়ালো, মেহেরুন্নেসা। এরপর আমান তার মহড়ার কাজ শেষ করে পরের দিন সন্ধ্যাতেই পাকিস্তানে ফিরে যায়। কিন্তু বাংলাদেশের সমুদ্র, আতিথ্য এবং অভিজ্ঞতার স্মৃতি তার মনের গভীরে থেকে যায়, যা তাকে ভবিষ্যতে বারবার মনে করিয়ে দেবে মানুষের সাথে সম্পর্ক এবং সহযোগিতার গুরুত্ব। সাথে মনের অজান্তে হোক বা নিজের অজান্তে সেই একটি নাম বারবার তার মনে পড়তে থাকে। সেই বিধ্বস্ত মুখ, ভালো করে তাকাতে পারেনি মেয়েটি, কিন্তু তবুও কেমন আকুতি নিয়ে আমানের দিকে তাকিয়েছিল। হয়তো কিছু বলতে চাইছিল, কিন্তু বলতে পারল না। ক্রাসিন দোষী। পর্ব 10। তাহিনানি ভৃতপ্রাণ। শান্ত কোয়ার্টারটা দাঁড়িয়ে আছে। কোয়ার্টারের সামনে এসে থামল মাসুদ রানার গাড়িটা। জাহানারা অসুস্থ মেয়েকে ধরে নামলেন। মাসুদ রানা ব্যাগপত্র নিয়ে আগে আগে গেলেন, পেছনে তারা। চোখ মুখ শুকনো মেহেরের। দুদিন বিছানায় পড়েছিল সে। কিছুটা সুস্থবোধ করতেই মাকে জিজ্ঞেস করেছে সেই যুবকটির কথা। জাহানারা তখন মেয়েকে নিয়ে ব্যস্ত, সেজন্য তিনিও কিছু জানতেন না। মাসুদ রানাকে সব জানানোর পর তিনি চমকে যাননি। কারণ তিনি জানতেন মেহের যাকে পছন্দ করে এটা সেই অফিসারই। মেহেরকে তিনি জানাতেই চাইছিলেন, কিন্তু তার আগেই মেহের জেনে যায়। মাসুদ রানা বলেন, আমান পরের দিন সন্ধ্যাতেই বাংলাদেশ থেকে রওনা দিয়েছে নিজের মাতৃভূমির উদ্দেশ্যে। জাহানারা সেটা মেহেরকে জানালে সে পাথরের মতো নিশ্চুপ ছিল। এত কাছে এসেও তাকে একটা বার ভালো করে দেখা হলো না, জানানো হলো না নিজের অনুভূতি সম্পর্কে। অনেক দুঃখ, হতাশা নিয়ে মেহের আমানকে মেসেজ পাঠিয়েছিল। এত কাছে এসেও আপনাকে কিছু জানাতে পারলাম না। আপনার কি বেশি তাড়া ছিল? আমার জন্য একটু অপেক্ষা করা যেত না? করবেন কেন? আমি তো আপনার কেউ নই। আমার এই অভিমানে আপনার কিছু যায় আসে না। আপনি কখনো জানতেও পারবেন না কিছু। মেহের। মেহের ভাবনা থেকে বের হলো। জাহানারা উষ্ণ কাঁথা ওর শরীরে জড়িয়ে দিলেন। দুপুরে কি খেতে চাস? তুমি যা বানাবে তাই খাবো। মা চলে যেতেই মেহের রুমের চারিদিকে চোখ বুলিয়ে নিল। এটা আজ থেকে তার রুম। এখানেই তার নতুন জীবন শুরু আবারও। কথাটা মনে হতেই মেহেরের বুক চিনচিন করে উঠল। ঢাকার ওই ফ্ল্যাটে মেহের বুঝো হবার পর থেকে ছিল। যদিও ওটা ওদের নিজস্ব ফ্ল্যাট। এখন কাউকে ভাড়া দিয়ে দেওয়া হবে বাবা বলছিলেন। কিন্তু মা তাতে নারাজ। ছুটিতে ওখানে গিয়ে থেকে আসবেন, ঢাকাতেই তাদের আত্মীয়, বন্ধু বান্ধব সব। মেহেরের যে টান নেই তেমনটা না। শায়লা, পাভেল দুজনকেই সে মিস করছে। সাথে মিস করছে নিজের রুমকে। সেই বন্ধ রুমে আমানকে নিয়ে তার কত কল্পনা, কত কান্না, কত না বলা অনুভূতির সাক্ষী ওই রুমটা। ওই রুমের চারিদিকে হাহাকার। মেহেরের 11 মাসের অনুভূতি, অভিমান, চোখের পানি ও ডিপ্রেশনের সাক্ষী। হ্যাঁ, 11 মাস, কয়েকদিন পর 1 বছর হয়ে যাবে। আমানকে সে 1 বছর যাবৎ ভালোবাসে। নিজের অব্যক্ত কথা যে ডায়েরিতে লিখে রাখত সেটা মেহের ওই রুমেই ফেলে এসেছে। সাথে ফেলে এসেছে শৈশব, কৈশোরের পাগলামি। ছুটিতে যখন যাওয়া হবে তখন ডায়েরিটা নিয়ে আসবে সাথে করে। মেহের উপলব্ধি করছে সে বড় হয়ে যাচ্ছে। অনেকটা বড়। আজকাল তার হুটহাট আত্মসম্মান জেগে উঠে। আমানকে মেসেজ সে দুদিনে ওই একটাই দিয়েছিল। তারপর শতবার ইচ্ছে থাকলেও নিজেকে আটকে রেখেছে। কি দরকার? সেই তো মেসেজগুলো পড়েই থাকবে। কেউ দেখবে না। ওই মানুষটা পাথর দিয়ে তৈরি। নিজেকে অনেক বড় লাট সাহেব ভাবে কিনা। মনে করে মেসেজ রিকোয়েস্টে তার জন্য পাগল হাজার হাজার মেয়ে ঝুলে আছে। সেটা ভেবে নিশ্চয়ই অনেক আনন্দ পায়। পাবেই তো। একটু সুদর্শন আর একটা ভালো জব করে বলে আকাশে উড়ে বেড়ায়। একটাবার মেসেজ রিকোয়েস্ট অপশনটা চেক করার প্রয়োজন মনে করে না। মেহের বালিশে মুখ গুজে ফুপিয়ে উঠল। আমান যেন তাকে অদৃশ্য এক প্রত্যাখ্যান করে চলে গেছে। নিজের অজান্তে মেহেরের আত্মসম্মানে তীব্র আঘাত দিয়ে গেছে। সেই আঘাত মেহেরকে শান্তি দিচ্ছে না। আত্মসম্মান নাকি ভালোবাসা? মেহের দুটানায় হাবুডুবু খাচ্ছে। আমান, 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 আপনি এত নিষ্ঠুর কেন? মেহেরের বোবা কান্না চিৎকারে রূপ নিল। জাহানারা ছুটে এলেন। মেহের মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। মেয়ের সাথে জাহানারা কাঁদছেন। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মাসুদ রানা এগিয়ে এলেন না। এই কান্না কিসের জন্য তিনি জানেন। নিশ্চুপে প্রস্থান করলেন তিনি। মেহের মাকে বল কোথায় কষ্ট হচ্ছে শোনা। মেহেরের কান্না থেমেছে। সে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। জাহানারা চুল গুছিয়ে দিলেন।
আমরা ঢাকায় ফিরে যাই চল। তোর নতুন পরিবেশে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে অনেক। অসুস্থ হয়ে পড়েছিস। মেহের এ পর্যায়ে আঁতকে উঠল। না মা, আমি সমুদ্রের কাছ থেকে দূরে কোথাও যাব না। জাহানারা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন। কি হয়েছে মাকে বলবি। চিন্তা করো না মা, পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে গেলে ঠিক হয়ে যাবে। তোর ওকে মনে পড়ছে না। মেহের ছলছল দৃষ্টিতে তাকালো। জাহানারা গালে হাত রেখে বললেন, কাঁদিস না। আমার সাথে তোর বাবার বিয়েটা কিভাবে হয়েছে জানিস। তোর বাবাকে আমি পছন্দ করতাম, কিন্তু কখনো বলার সাহস পাইনি। সবটা ভাগ্যের উপর ছেড়ে দিয়েছিলাম। কারণ ভাগ্যে থাকলেই কাউকে পাওয়া সম্ভব। আমাদের যুগটা কঠিন ছিল রে মা। একদিন কি হলো, তোর দাদা তোর নানার কাছে প্রস্তাব নিয়ে আসলেন। ব্যাস, আমি তোর বাবাকে পেয়ে গেলাম। ভাইজানের বন্ধু ছিল সে। সেই সুবাদে তাকে আমি কয়েকবারই দেখেছিলাম, কিন্তু কখনো কথা হয়নি আমাদের। বিয়ে ঠিক হবার পরও না। মানুষটাকে আমি ভয় পেতাম অনেক। আর আজ তাকে আমি হাতের ইশারায় নাচাই। বুঝলি। মেহের ফিক করে হেসে ফেলল। জাহানারা বললেন, নিজের ভাগ্যের উপর ছেড়ে দে সব। সে যদি তোর জন্য তৈরি হয়ে থাকে তবে তুই তাকে কোনো না কোনো ভাবে পেয়ে যাবি। না পেলে কখনো ভাগ্যকে দোষারোপ করবি না। ভাববি তোর জন্য এর থেকেও উত্তম কিছু রয়েছে। মেহেরকে বুঝিয়ে জাহানারা রান্নাঘরে চলে গেলেন। মেহের হুট করে ডিপ্রেশন ভুলে ছুটল মায়ের কাছে। মা, আমি শাড়ি পরব। জাহানারা তরকারি নাড়ছেন। বেশ তো, ব্যাগগুলোতে দেখ। যেটা পছন্দ হয় বের কর। আমি পরিয়ে দিব। মেহেরের মধ্যে হুট করে যেন আগের সেই চঞ্চলতা ফিরে এসেছে। সে একটি গাঢ় সবুজ রঙের টাঙ্গাইল শাড়ি বেছে নিল। করে পরিয়ে দিলেন সেটা। মেহের মায়ের হাতে সাজল। জাহানারা বললেন, তোমার চুলগুলো আগের থেকে একটু লম্বা হয়েছে। আমি চুল লম্বা করব মা, আর কাটব না। মেয়ের কপালে টিপ দিয়ে জাহানারা আয়নার সামনে দাঁড় করালেন। দেখো কত সুন্দর লাগছে আমার মেয়েকে। মা, চুড়িই তো পরা হয়নি। তাই তো। জাহানারা স্বর্ণের দুটো মোটা চুড়ি পরিয়ে দিলেন। মেহের খিলখিল করে হেসে বলল, আমাকে বিবাহিত মনে হচ্ছে মা। তোমাকে বড় বড় লাগছে। নতুন বউ মনে হচ্ছে। মেহের লজ্জা পেল। জাহানারা রান্নাঘরে চলে গেলেন। মেহের মোবাইলে নিজের কিছু ছবি তুলল। বারান্দায় বসে হুমায়ুন আহমেদের বই মৃন্ময়ীর মন ভালো নেই হাতে নিয়ে মোবাইলে টাইমার সেট করে ছবি তুলল। তারপর সেটা পাঠালো প্রিয় মানুষের ইনবক্সে। লিখে পাঠালো, সমুদ্রের রাজপুত্র, সমুদ্রের কাছাকাছি এসেও আমার মন ভালো নেই। কারণ আমার যে তুমি নেই। তুমি কাছে এসেও দূরে চলে গেছো। আবার কি কখনো দেখা হবে? আমার ভাগ্যে কি তুমি থেকে যেতে পারো না? পারো না হুট করে সামনে এসে বলতে, তুমি সমুদ্রের রাজপুত্রের জন্যে তৈরি। শুনো রাজপুত্র, সমুদ্রের কাছাকাছি শান্ত যে কোয়ার্টারটা দাঁড়িয়ে, তার মধ্যে একজন রাজকুমারী বাস করতে শুরু করেছে। সাথে অপেক্ষায় আছে, তুমি একদিন আসবে বলে। তুমি আসবে তো সমুদ্রের রাজপুত্র। বাসবে তো আমায় ভালো। ক্রাসিন দোষী। পর্ব 11। তাহিনানি ভৃতপ্রাণ। আমান পাকিস্তান নৌবাহিনীর একজন লেফটেন্যান্ট কমান্ডার ছুটিতে বাড়ি ফিরেছে। কয়েক মাস ধরে সমুদ্রে দায়িত্ব পালন করে সেই ক্লান্ত এবং মানসিক প্রশান্তির জন্য তার গ্রামীণ বাড়ির শান্তিময় পরিবেশে ফেরার অপেক্ষায় ছিল। বাড়িটি উত্তর পাকিস্তানের সবুজে ঘেরা এক ছোট্ট শহরে, পাহাড়ের পাদদেশে। এ বাড়ি তার শৈশবের স্মৃতির গাথা, যেখানে মা বাবা আর ছোট বোন তার জন্য অগাধ ভালোবাসা নিয়ে অপেক্ষা করে। বাড়িটি পুরনো শৈলীতে তৈরি, দোতলা কাঠের বাড়ি, লম্বা বারান্দা, আর চারপাশে নানা গাছগাছালি। উঠানে একটা বড় আম গাছ, যেখানে দড়ির দোলনা ঝুলছে। বাড়ির সামনের বাগানে গোলাপ, জুই আর লেবুর গাছ। পেছনে ছোট্ট একটা পুকুর, যেখানে আমান ছোটবেলায় সাঁতার কাটত। আমানের ঘরটা দোতলায়, জানালার পাশে। তার ঘরের দেওয়ালে নৌবাহিনীর পুরস্কার, সার্টিফিকেট আর সমুদ্রে তোলা ছবিগুলো সাজানো। ডেস্কের ওপর তার প্রিয় বই, কলম আর নোটবুক। পাশে ছোট্ট শোকেসে পরিবারের পুরনো ছবিগুলো রাখা। তার বিছানায় নৌবাহিনীর লোগো আঁকা চাদর পাতা, যা তার মা বড় যত্নে রেখেছেন। বাড়ির গেট খুলতেই আরিনা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। দাদা, তুমি এতদিন পর আসলে। আমার জন্য কি এনেছো? এবার তোমাকে ছাড়া যেতে দেব না। আমান হাসতে হাসতে বলল, এই দুষ্টু, ব্যাগ খোলার আগে একটু বিশ্রাম নিতে দাও।
মা দরজার সামনে দাঁড়িয়ে, তার মুখে হাসি আর চোখে জল। মা বললেন, তুই এত শুকিয়ে গেছিস কেন? খেয়েছিস ঠিকঠাক? চল, আগে হাত মুখ ধুয়ে আয়। খেতে বসে সব কথা বলবি। বাবা বারান্দায় পাঞ্জাবি পরে চশমা ঠিক করছেন। জিজ্ঞেস করলেন, আমান কি খবর? দায়িত্ব কেমন যাচ্ছে? সব ভালো। তোমার শরীর ঠিক আছে তো, বাবা? আলহামদুলিল্লাহ। তোর মাকে বেশি চিন্তা করতে দিস না। রাতে সবাই মিলে মাটির বারান্দায় পার্টি বিছিয়ে খেতে বসে। মা তার প্রিয় খাবার বানিয়েছেন, বিরিয়ানি, গ্রিলড মাছ আর ঠান্ডা লাচ্ছি। মা বললেন, এই মাছটা আমি নিজে কিনে এনেছি। তোর ছোটবেলার মতো রান্না করেছি। মা, তুমি এমন ভালো রান্না করো, আমি কখনো বাইরে এটা খুঁজে পাই না। আরিয়া বিরিয়ানির হাঁড়ি থেকে নিজে খেতে খেতে বলে, দাদা, তোমাকে কত কথা বলার আছে। তোমার জাহাজে ওঠার গল্প শোনাবে, প্লিজ। বাবা বললেন, তুই সারা পৃথিবী ঘুরে দেখছিস, আল্লাহকে ধন্যবাদ দে। এ জায়গাটাও ভুলিস না। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমার নিজের ঘরে বসে জানালার বাইরে তাকায়। চাঁদের আলোয় পুকুরটা চিকচিক করছে। সে একটা নোটবুক খুলে ভাবতে থাকে। সমুদ্রে কাটানো দিনের ক্লান্তি তার মনে ভেসে আসে, ক্ষণ উত্তাল ঢেউয়ের মধ্যে দায়িত্ব পালন, কখনো বিপদের মুখে সতীর্থদের বাঁচানোর তাগিদ। আমান ভাবছে, আমি কি করছি? এই দায়িত্ব কি আমার জীবনের মূল লক্ষ্য? আমার মা বাবা বনের কাছ থেকে এত দূরে কেন থাকতে হয়? জীবনের সব আনন্দ কি শুধু দায়িত্বের জন্য উৎসর্গ করব? অবশ্যই করব। আমার দায়িত্ব আমার দেশমাতৃকার জন্য কাজ করা। আমি সর্বদা অটল থাকব। কিছু করতে হলে কিছু তো ছাড় দিতে হয়। হঠাৎ তার মায়ের কণ্ঠস্বর শুনতে পায়। মা দরজায় এসে দাঁড়িয়েছেন। ঘুমাসনি এখনো? তোর তো ভোরবেলা উঠতে হবে। মা, তুমি কষ্ট করো কেন? আমি ঠিক আছি। তুই তো বড় সাহসী ছেলে, কিন্তু আমি তোর চোখে কেমন যেন ক্লান্তি দেখতে পাই। পরদিন সকালে উঠানে সকালের নাস্তা খেতে বসে আমান তার বাবার সাথে দেশের পরিস্থিতি আর তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলে। বাবা তাকে পরামর্শ দেন, আমান, তুই যদি চাস, আরো বড় কিছু করতে পারবি। কিন্তু মানুষের ভালো করাটাই সবসময় মনে রাখতে হবে। আরিয়া আবার এক দৌড়ে এসে বলে, দাদা, আমাকে তোমার ইউনিফর্মটা একদিন পরতে দাও। আমি তোমার মতো ফটো তুলব। সবাই হেসে ওঠে। তৃতীয় দিন সকালে আমান ঘুম থেকে উঠেই শুনতে পায় বাগানের পাশ থেকে মায়ের ডাক। আমান, উঠে আয়। রোদ অনেক হয়েছে। নাস্তা রেডি। ঘুমের ঘোরে নৌবাহিনীর কঠোর শিডিউলের অভ্যাসে উঠে বসে আমান। কিন্তু ঘরের আরামদায়ক পরিবেশ তাকে আবার শৈশবের স্মৃতির মাঝে নিয়ে যায়। ঘর থেকে বের হয়ে আমান বারান্দায় এসে দেখে বাবা একটা চায়ের কাপ নিয়ে খবরের কাগজ পড়ছেন। আরিফা পুকুরের ধারে বসে স্কুলের পড়া মুখস্থ করছে। বাড়ির পরিবেশ এতটাই শান্ত যে সমুদ্রের উত্তাল দিনগুলোর তুলনায় এটা স্বর্গের মতো লাগে তার কাছে। নাস্তায় মা গরম পরাঠা আর আলুর ভাজি দিয়ে বসে আছেন। আরিফা খালি চায়ের কাপে চিনি ঢেলে নিজের মতো মজা করছে। বাবা মৃদু হেসে বলেন, আমাদের আরিয়া তো একেবারে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। আমান, তোর বোনের পড়াশোনার দায়িত্ব তুই নে। দাদা, তোমার মতো ইউনিফর্ম পরলে কেমন লাগবে বলো তো? আমিও তো কিছু করতে চাই। আমান হেসে বলল, তুই ইউনিফর্ম পরলে আমায় মনে হয় বেশি আদেশ দিবি। আমি কিন্তু পালিয়ে যাব। সকালের এই নির্ভর আড্ডাগুলো আমানের কাছে যেন হারিয়ে যাওয়া সময়ের পুনর্জন্ম। দায়িত্ব আর শৃঙ্খলার জীবনে এমন দিনগুলো খুব কমই আসে। নাস্তার পর আমান পুকুর পাড়ে গিয়ে বসে। একটা লাঠি নিয়ে পানিতে নেড়ে সে ছোটবেলার স্মৃতিতে ডুবে যায়। তার মনে পড়ে, যখন সে প্রথম সাঁতার শিখেছিল, তখন বাবা তাকে পানিতে নামিয়েছিলেন। তার ঘরের এক কোণে রাখা শৈশবের খেলাগুলো দেখে সে নিজেই হাসে। একটা পুরনো রেডিও তুলে নেয়, যা তার বাবার কাছ থেকে পাওয়া। হঠাৎ আরিয়া এসে বলে, দাদা, তুমি না ছোটবেলায় এই রেডিও বাজিয়ে আমাদের সবাইকে বিরক্ত করতে? তুই জানিস না, এটা ছিল আমার প্রথম নাবিক হওয়ার স্বপ্নের সঙ্গী। এই রেডিওতে প্রথমবার সমুদ্রের আবহাওয়ার খবর শুনেছিলাম। বিকেলে কয়েকজন প্রতিবেশী আর আত্মীয় আসেন আমানকে দেখতে। আমান তার বাবার ঘনিষ্ঠ বন্ধুদের কাছ থেকে শৈশবের নানান দুষ্টুমি আর সাহসিকতার গল্প শুনতে পায়। একজন প্রতিবেশী বললেন, আমান ছোটবেলায় একটা গাছের চূড়ায় উঠে বলেছিল সে বড় হয়ে পাইলট হবে। আজ দেখো, সে পুরো দেশের গর্ব।
গ্রামের বাচ্চারা তার চারপাশে ভিড় করে। একটা বাচ্চা বলে, ভাইয়া, আপনি কি জাহাজ চালান? বন্দুক আছে আপনার কাছে? আমান হাসে, জাহাজ চালাই, আর বন্দুক থাকলেও তোমাদের বলবো না। বিকেলের নরম আলো আর গ্রামের হালকা বাতাস তাকে এক অন্যরকম প্রশান্তি দেয়। সেই বুঝতে পারে এই গ্রামই তার প্রকৃত শেকড়। রাতে প্রতিদিনের মতো আমান তার ঘরে একা বসে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবে। তার সামরিক জীবন তাকে একদিকে এনে দিয়েছে গর্ব আর দায়িত্ববোধ, কিন্তু অন্যদিকে পরিবারের কাছ থেকে দূরে থাকার কষ্ট। আমার দায়িত্বগুলো কি আমার ব্যক্তিগত সুখের থেকেও বড়? আমি কি আমার পরিবারের জন্য যথেষ্ট সময় দিচ্ছি? আমায় যদি কোনোদিন এমন কোনো সিদ্ধান্ত নিতে হয়, যেখানে দেশের সেবা আর পরিবারের ভালোবাসার মধ্যে একটা বেছে নিতে হয়, আমি কি করব? তার নোটবুকে সে নিজের কিছু চিন্তা লিখে রাখে। জীবনে এমন কিছু করতে হবে, যা দেশের সেবার পাশাপাশি পরিবারের গর্ব হতে পারে। এই চিন্তাগুলো তাকে জীবনের প্রতি নতুনভাবে অনুপ্রাণিত করে। আমান কি যেন একটা মনে করতে চায় কিন্তু মনে পড়ে না। পরদিন সকালে আমান তার ছোটবেলার স্কুলে যায়। প্রধান শিক্ষক তাকে ছাত্রদের সামনে বক্তৃতা দিতে বলেন। আমান ছাত্রদের উদ্দেশ্যে বলে, তোমাদের মধ্যে থেকেই কেউ কেউ বড় হয়ে দেশের জন্য কিছু করবে। আমার মতো একজন গ্রামের ছেলেও নৌবাহিনীতে গিয়ে দেশের সেবা করতে পারছে। তোমরা যদি নিজের স্বপ্ন নিয়ে এগিয়ে যাও, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাদের থামাতে পারবে না। তার এই কথা শোনার পর ছাত্রদের চোখে নতুন স্বপ্নের আলো ফুটে ওঠে। ছুটির শেষ দিনটা আমান পুরোপুরি পরিবারের সঙ্গে কাটানোর সিদ্ধান্ত নেয়। সে মাকে বলে, মা, তুমি আর রান্না করবে না। আজ সব দায়িত্ব আমার। আমি তোমাদের জন্য নৌবাহিনীর মতো শৃঙ্খলাবদ্ধ করে রান্না করব। সবাই হেসে ওঠে। সে সেদিন চায় পরিবারের প্রতিটি মুহূর্ত তার স্মৃতিতে রয়ে যাক। রাতে ঘুমাতে গিয়ে নিজের মনে ভাবনা চিন্তা করতে করতে আমানের মনে না করতে পারা নামটা মনে পড়ে যায়। মেহেরুন্নেসা। যেদিন সে ছুটি শেষ করে ফিরে যাবে, বাড়ি ছাড়ার সময় মা কেঁদে ফেলে। তুই আবার কবে আসবি? মা, আমার এই দেশই তো আমার পরিবার। দেশের জন্য দায়িত্ব শেষ করেই আমি আবার ফিরে আসব। তোমাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। বাবা শান্তভাবে তার কাঁধে হাত রেখে বলেন, তুই আমাদের গর্ব। ফিরে এসে আবার তোর গল্প শোনাবি। আমান জানে তার পরিবার তাকে নিয়ে গর্ব করে, কিন্তু তাদের এই ভালোবাসাই তাকে একদিন বড় কিছু করার শক্তি যোগায়। পেছনে ফিরে তাকিয়ে সে দেখে তার বাড়ি, তার শৈশব, তার শেকড় সবকিছু তাকে অদৃশ্য এক সুরক্ষা দেয়। আর সামনে তাকিয়ে সে দেখে তার অপেক্ষায় রয়েছে সমুদ্রের আরও দায়িত্ব আর নতুন সব চ্যালেঞ্জ। ক্রাসিন দোষী। পর্ব 12। তাহিনানি ভৃতপ্রাণ। লেফটেন্যান্ট কমান্ডার আমান খান, পাকিস্তান নৌবাহিনীর একজন দক্ষ কর্মকর্তা, এখন গভীর সমুদ্রে এক গুরুত্বপূর্ণ মিশনে। তার নেতৃত্বে জাহাজের দলটি একটি কৌশলগত মহড়া চালাচ্ছে। দায়িত্বের এই মুহূর্তে তার মনে কোনো দুর্বলতার জায়গা নেই। প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি নির্দেশ তার সতীর্থদের জীবন আর দেশের নিরাপত্তার সাথে সরাসরি জড়িত। কিন্তু রাতের গভীরে, জাহাজের ডেকে দাঁড়িয়ে, প্রশান্ত সমুদ্রের নীল অন্ধকারের দিকে তাকিয়ে থাকা আমার নিজের চিন্তার গভীরে হারিয়ে যায়। অল্প কিছুদিন আগে বাংলাদেশে এক সামরিক মহড়ার সময় আমার নামটি শুনেছিল মেহেরুন্নেসা। সেদিন এক সাধারণ সামাজিক সংযোগে পরিচিত এক ব্যক্তি বলেছিল, আপনার নাম আমান খান, তাই না? মেহেরুন্নেসা আপনাকে খুব ভালো চেনে। সে সবসময় আপনার কথা বলে। আমান তখন মৃদু হাসি দিয়ে শুধু মাথা নাড়িয়েছিল। কাজের ব্যস্ততায় সে বিষয়টিকে আর গুরুত্ব দেয়নি। তবে জানতে পারে কর্নেল জাহিদে ব্যাপারে এই ব্যক্তিকে বলেছেন। কিন্তু আজ সমুদ্রের বুকে যখন চারপাশ নীরব, তখন আমানের মনের মধ্যে সেই নামটাই বারবার প্রতিধ্বনিত মেহেরুন্নেসা। কে এই মেহেরুন্নেসা? কিভাবে সে আমাকে চেনে? কেন তার নামটা বারবার মনে পড়ছে? সে তার স্মৃতিতে বাংলাদেশের সেই কয়েকটি দিনের কথা ভেবে দেখতে চেষ্টা করে। মেহেরুন্নেসার চোখে কি কোনো বিশেষ উজ্জ্বলতা ছিল? না, মনে করা সম্ভব হয় না। অন্যদিকে মেহেরুন্নেসা গত 1 বছর ধরে ফেসবুকে আমানকে দেখে তার প্রেমে পড়েছে। আমানের দায়িত্বপূর্ণ ব্যক্তিত্ব, সামরিক পোশাকে তার দৃঢ় চেহারা, আর তার চোখের গভীরতা মেহেরকে মুগ্ধ করেছে। ফেসবুকে মেহের বারবার মেসেজ পাঠিয়েছে, সাধারণ শুভেচ্ছা, কুশল প্রশ্ন, কখনো নিজের অনুভূতিও।
কিন্তু আমান সেই মেসেজ রিকোয়েস্ট কখনো খোলেনি। মেহেরের বাবা একজন বাংলাদেশি সেনাবাহিনীর কর্নেল, তাকে সব সময় শিখিয়েছেন সম্মানের সঙ্গে জীবনযাপন করতে। কিন্তু মেহেরের মন সেই সম্মানের পথেই আমানের দিকে টান অনুভব করে। মেহেরের এই একতরফা ভালোবাসা এক ধরনের নীরব আর গভীর অপেক্ষায় রূপ নেয়। সে জানে আমান তাকে কখনো চেনে না, কিন্তু তার এই ভালোবাসা কখনো মিথ্যে হতে পারে না। জাহাজের ডেকে দাঁড়িয়ে সমুদ্রের গর্জন শুনতে শুনতে আমার নিজের মনে অদ্ভুত এক অস্থিরতা অনুভব করে। তার মনের মধ্যে প্রশ্ন ওঠে, আমি কি নিজের দায়িত্বের কারণে কোনো বিশেষ মুহূর্ত ভুলে যাচ্ছি? এই নাম, এই মেহেরুন্নেসা, কেন বারবার আমার মনে আসছে? অমানিসার এই নির্বতায় তার মনের মধ্যে আরও কিছু কথা উকি দেয়। জীবনের এই যুদ্ধে, সমুদ্রের অগাধ দায়িত্বের মাঝেও তার মনে কোথাও কি একটা শূন্যতা আছে। একজন সঙ্গীর অভাব, একজন মানুষের ভালোবাসার প্রতিচ্ছবি। সে কখনো ভাবেনি যে এমন কেউ তাকে নিজের জীবনের অংশ হিসেবে ভাবতে পারে। আমান মাথা ঝাঁকিয়ে নিজের মনকে সামলে নেয়। আমি একজন সৈনিক। আমার কাজ আমার ইবাদত। ভালোবাসা কিংবা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চিন্তা করার সময় আমার নেই। হঠাৎ এক সতর্কবার্তা আসে। রাডারে সন্দেহজনক কিছু ধরা পড়েছে। আমান সঙ্গে সঙ্গে নিজের দায়িত্বে ফিরে আসে। পুরো জাহাজে টানটান উত্তেজনা। তবে সংকট সমাধানের পর, যখন সবাই ক্লান্ত হয়ে পড়ে, তখনও আমানের মনে সেই নাম মেহেরুন্নেসা। সমুদ্রের গভীর রাত যেন মেহেরের ভালোবাসার মতোই নীরব, অথচ গভীর। আমান সিদ্ধান্ত নেয়, ফিরে গিয়ে একবার হলেও সে এই নামটি খুঁজে বের করবে। তবে সেটি শুধু কৌতূহল, নাকি অদ্ভুত এক আকর্ষণ, এখনো সে বুঝে উঠতে পারে না। আমার মন কি সত্যিই এই নামের কাছে বন্দী হতেই শুরু করেছে? অন্যদিকে, মেহেরও একই রাত জেগে আমানের জন্য দোয়া করছে। সে জানে না তার এই নীরব ভালোবাসা আদৌ কখনো আমান পর্যন্ত পৌঁছাবে কিনা। কিন্তু তার মন বলে, আমান একদিন তার মেসেজ পড়বে, তার নাম জানবে, আর হয়তো তাকেও একটু গুরুত্ব দেবে। সমুদ্র আর দুই দেশের দূরত্ব সত্ত্বেও, আমান আর মেহেরের জীবন যেন এক সূক্ষ্ম সুতোয় বাঁধা। আমানের মনের কৌতূহল আর মেহেরের একতরফা ভালোবাসা তাদের ভবিষ্যতের দিকে এক অজানা পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো, সময়ই একদিন তাদের মিলনের সাক্ষী হতে পারে। মেহের চট্টগ্রাম ভার্সিটিতে চান্স পায়। জীবন জীবনের মতো চলে যাচ্ছে। কিন্তু আমানকে মেসেজ করা, পাগলামি করা থামায়নি। তার সাথে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা সে আমানকে শেয়ার না করে থাকতে পারে না। আমান না জানুক, সে শেয়ার করবেই। এ যেন অদৃশ্য এক শান্তি। ভালোবাসার এই অধ্যায় মেহেরুন্নেসা কি শুধু দুঃখ কুড়িয়েই যাবে? আমান খানের কি কখনো সময় হবে এক কিশোরীর আবেগ পড়ে দেখার? মিশনের পর আমান খান যখন কাজ থেকে ছুটি নিয়ে নিজ ঘরে ফিরে, তখন তার মাথায় মেহেরুন্নেসার নামটা বেশ জোরে সোরে জায়গা করে নেয়। মেহেরুন্নেসা, এই নামটা আমার মনে এভাবে জায়গা করে নিল কেন? সে চুপচাপ নিজের রুমে বসে থাকলেও এই চিন্তা তাকে ছাড়ে না। পরের দিন সকালে তার এক পুরনো বন্ধু, রেহান, ফোন করে। রেহান পাকিস্তান নৌবাহিনীর একজন বেসামরিক কর্মকর্তা এবং আমানের খুব কাছের বন্ধু। কথোপকথনের এক পর্যায়ে রেহান বলে, তুই জানিস, এক মেয়ে ফেসবুকে আমাকে তোর ব্যাপারে জিজ্ঞেস করেছিল। নামটা মেহেরুন্নেসা। আমার কাছে মনে হলো মেয়েটা তোকে বেশ ভালো চিনে। এই কথা শুনে আমানের কৌতূহল বেড়ে যায়। কি বলিস? ও আমাকে কিভাবে চেনে? আমি তো এমন কাউকে জানি না। রেহান হাসতে হাসতে উত্তর দেয়, মনে হয় তোর ভক্ত। তুই মেসেজ রিকোয়েস্ট চেক করে দেখ। বন্ধুর কথায় আমানের মনে সন্দেহ জাগে। আমার ভক্ত? এটা কেমন শোনালো? আমি তো এমন কিছু করি না যাতে ব্যক্তিগতভাবে কেউ আমাকে অনুসরণ করবে। মেহেরুন্নেসা নামে একজনকেই সে জানে, এমন একজনকেই তার মনে পড়ে। বাংলাদেশের সেই কর্নেল কন্যা। তবে কৌতূহল চেপে রাখতে না পেরে সে ফেসবুকে গিয়ে রিকোয়েস্ট চেক করে। মেহেরুন্নেসার মেসেজগুলো দেখেই আমান হতবাক হয়ে যায়। প্রথম মেসেজটি পড়তে গিয়ে সে কিছুক্ষণ থমকে থাকে। সালাম, আমান। আমি জানি না আপনি আমাকে চিনবেন কি না, কিন্তু আমি আপনাকে দীর্ঘদিন ধরে ফেসবুকে অনুসরণ করছি। আপনার প্রতিটি কাজ আমাকে মুগ্ধ করে। আপনি সত্যিই একজন প্রেরণাদায়ী মানুষ। মেসেজের শব্দগুলো তার মনে গভীর একটা ছাপ ফেলে। সে মেহেরের অন্য মেসেজগুলো খুলে পড়ে। প্রত্যেকটি মেসেজই সরল, বিনম্র আর শ্রদ্ধা দিয়ে লেখা।
কিন্তু তারপরই সব পাগলামি। ভালোবাসার কথা, অনুভূতি, আক্ষেপ, আফসোসে ভরা সব মেসেজ। প্রত্যেক দিনের ঘটনা সবই পড়ল আমান। দীর্ঘ 1 বছরের মেসেজ পড়ে আমান স্তব্ধ হয়ে বসে রইল। এমন পাগলামি কেউ কারো জন্য করতে পারে সেটা যেন অবিশ্বাস্য। আমান কি করবে ভেবে পাচ্ছে না। তার চোখে ভাসছে অসুস্থ মেহেরুন্নেসাকে। তার মনে পড়ল বাংলাদেশ থেকে কর্নেল মাসুদ রানা তার সম্পর্কে জানতে চাইছিলেন। মেহেরুন্নেসা তার মেয়ে। তার মানে মেহেরুন্নেসার ইচ্ছেতেই তার সম্পর্কে জানতে কেউ আগ্রহ প্রকাশ করেছিল। আমার নিজের চুলের মুঠি চেপে ধরল। বালিশে মাথা রেখে শূন্যে তাকিয়ে রইল। এ যেন স্বপ্ন। এমন কেউ করতে পারে কখনো? এসব অসম্ভব। মেহেরুন্নেসার ভালোবাসাকে সে কিভাবে নিবে? অল্প বয়সের আবেগ। কারো আবেগ এত গভীর, এত দীর্ঘস্থায়ী হয়। মেসেজগুলো পড়ার পরও আমান কোনো উত্তর দেয় না। কিন্তু তার মনের ভেতর অদ্ভুত একটা অনুভূতি কাজ করে। হয়তো এই মেসেজগুলোই তাকে জীবনের এক নতুন অধ্যায়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কিংবা কখনোই নিয়ে যাবে না। আমান যেদিকে নিয়ে যাবে সেদিকেই সেটা এগিয়ে যাবে। আচ্ছা, আমান কি করবে এখন? ক্রাশিন দোষী। পর্ব 13 শেষ পর্ব। তাহিনানি ভৃতপ্রাণ। ভার্সিটিতে যেতে 1.5 ঘন্টার মতো লাগে। তবুও মেহের হোস্টেলে উঠেনি। প্রতিদিন কষ্ট করে জার্নি করে কোয়ার্টারেই ফিরে আসে। আজও সন্ধ্যা নামার আগে সে কোয়ার্টারে ফিরল। ফ্রেশ হয়ে সব ব্যস্ততা পাশে রেখে সে মোবাইল হাতে তুলে নিল। তারপরই তার চোখ বড় বড় হয়ে গেল। আমান তার মেসেজ সিন করেছে। জীবন যথারীতি চলতে লাগল। মেহের অপেক্ষা করত আমানের তরফ থেকে কোনো উত্তরের। কিন্তু আসতো না। সিন করেই রেখেছে শুধু। মেহের ওই দিনের পর কোনো মেসেজ দেয়নি। টাইপ করার পর তার বুক কাঁপে। ভাবনায় চলে যায়। আমান তাকে কি চোখে দেখছে? তাকে কি সস্তা কেউ ভাবল? নিজের মনের এসব ওভারথিংকিং এর জন্য মেহের আর মেসেজ দিতে পারে না। তার কান্না পায়। একদিন ভার্সিটি থেকে এসে মেহের জানতে পারল তাদের ঢাকার বাড়িতে মেহমান এসেছে। সে আর কেউ নয়, আমান খান। বাংলাদেশে কি একটা কাজে আসা হয়েছে তাদের। তার ঠিক 1 সপ্তাহ পর চট্টগ্রামে তার নামে পার্সেল আসলো। সেটাতে ঢাকায় ফেলে আসা নিজের ডায়েরি গুলো পেল সে। সাথে একটা চিরকুট। আপনার অনুভূতিগুলো আমাকে প্রবাহিত করেছে মেহেরুন্নেসা। শীঘ্রই দেখা হচ্ছে, অপেক্ষা করুন। তারপর শুরু হলো মেহেরের অপেক্ষা। অনেক মাস পর তাদের কোয়ার্টারে লোক সমাগম হলো। বড় বড় অফিসারের পা পড়ল। সাথে পা পড়ল পাকিস্তানের ওই নেভিয়ানের। কালো নিকাবে ঢাকা ছিল মুখটা। চোখ দুটো শুধু দেখা যাচ্ছিল। সেই মহিলাটি মেহেরের হাতে আংটি পরিয়ে দিলেন। মেহের তখনও হতভম্ব। সে অবাক হয়ে সবাইকে দেখছিল। একটু দূরে দাঁড়িয়ে থাকা আমানের তখন চোখ হাসছিল। আংটি ববলের পর মেহেরুন্নেসার মনে যেন ঝড় উঠল। তার চারপাশে কোলাহল, আনন্দ আর উৎসবের উচ্ছ্বাস, তবু তার ভেতরটা ছিল নীরব। আমান খান, যার জন্য এতদিন ধরে সে অপেক্ষা করেছে, যার নাম একসময় তার কল্পনার সীমায় আবদ্ধ ছিল, আজ তাকে জীবনসঙ্গী হিসেবে পেতে চলেছে। কিন্তু একটা অদ্ভুত শূন্যতা কাজ করছিল মেহেরের মনে। কারণ এখনো পর্যন্ত তাদের মুখোমুখি কথা হয়নি। তার মনে হাজারো প্রশ্ন ঘুরছিল। আমান কি সত্যিই আমাকে ভালোবাসেন? নাকি এটা শুধু পারিবারিক আনুষ্ঠানিকতা? আংটি ববলের পর কাজীর মাধ্যমে বিয়ে হলো। সেই রাত্রিতে মেহের ঘুমোতে পারেনি। তার ছোট্ট কোয়ার্টারের ঘরে শুয়ে সে বারবার নিজের অনুভূতির গভীরে ডুব দিচ্ছিল। নিজের মোবাইল ফোনে পুরনো মেসেজগুলো বারবার পড়ছিল। সেই মেসেজগুলো, যা 1 বছর ধরে সে পাঠিয়েছে, কিন্তু আমান কখনো উত্তর দেননি। কিভাবে একজন মানুষ এতটা নির্লিপ্ততা থাকতে পারেন? এমন চিন্তা বারবার তার মনের গভীরে এসে আঘাত করছিল। তবে সেই নির্লিপ্ততাই তাকে আকৃষ্ট করেছিল। আমানের ব্যক্তিত্বের সেই অনর অথচ গম্ভীর ভাব তাকে এমন এক আবেগে জড়িয়েছিল, যা সে নিজেও বুঝতে পারেনি। পরদিন সকালটা ছিল ব্যস্ততার। মেহেরের পরিবার তাদের মেয়ে বিদায় দেওয়ার প্রস্তুতিতে ব্যস্ত। কক্ষের এক কোণে বসে মেহের নিজের মনকে স্থির করার চেষ্টা করছিল। তার মা এসে পাশে বসে বললেন, মা, তুই এত চুপ কেন? এতদিন তুই যে ছেলেটার স্বপ্ন দেখেছিস, আজ সে তোর আপন হয়েছে। মেহের কেবল মৃদু হেসে মাথা নিচু করল। এই কথার উত্তর দেওয়ার ভাষা তার কাছে ছিল না। সে তখনও বুঝতে পারছিল না তার জীবনের নতুন অধ্যায় কেমন হবে। গাড়ি এসে দাঁড়ানোর সময় মেহেরের বুকটা কেঁপে উঠল।
বড় বড় সামরিক কর্মকর্তাদের ভিড়ে আমান খান একটু দূরে দাঁড়িয়েছিলেন। তাকে দেখে মেহেরের মনের গভীরে একটা চাপা উত্তেজনা তৈরি হলো, যদিও তা প্রকাশ করার সাহস সে পাচ্ছিল না। গাড়ির ভেতর উঠে বসার সময় মেহের একবার পেছনে ফিরে তাকালো। তার মা চোখ মুছছিলেন। তার বাবা সামরিক ভঙ্গিতে সোজা হয়ে দাঁড়িয়েছিলেন। বিদায়বেলায় চোখের জল লুকানোর চেষ্টা করেও তাদের চোখে গর্বের ছাপ স্পষ্ট ছিল। মেহের আর আমান প্রথমবার এক গাড়িতে পাশাপাশি বসেছিল। কিন্তু কেউই কিছু বলছিল না। গাড়ির ভেতরে ছিল অদ্ভুত নীরবতা। মেহের আর চোখে তাকিয়ে দেখল আমান জানালার বাইরে তাকিয়ে আছেন। তার মুখে কোনো অভিব্যক্তি নেই। মেহের পা রাখতে যাচ্ছে নতুন জীবনে। সেখানেই আনুষ্ঠানিক অনুষ্ঠান হবে। আমান খান যেন তাকে স্বপ্নে টেনে নিয়ে যাচ্ছে। মেহেরের সব স্বপ্ন সত্যি করে দিচ্ছে। মেহের ভেতরে ভেতরে একটা অদ্ভুত অস্বস্তি বোধ করছিল। এই মানুষটিই তার সব স্বপ্নের কেন্দ্রবিন্দু, অথচ তাকে কি বলা উচিত তা বুঝে উঠতে পারছিল না। যাত্রার শেষে তারা পৌঁছালো সমুদ্র তীরে, যেখানে আমানের সামরিক দায়িত্বের ঘাঁটি। মেহেরের জন্য একটি ছোট্ট বাসস্থানের ব্যবস্থা করা হয়েছিল। ঘরে ঢুকে মেহের দেখল সবকিছু সুন্দর করে সাজানো। বিছানায় তার প্রিয় ফুল ছড়ানো। ঘরে ঢোকার পর আমান বললেন, তোমার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। মেহের চমকে উঠল। তার গলা শুকিয়ে এলো। এতদিনের স্বপ্নের মানুষটি মুখ খুলেছেন, অথচ সে কি বলবে তা খুঁজে পাচ্ছিল না। কেবল মাথা নিচু করে বসে রইল। সন্ধ্যায় চায়ের টেবিলে তাদের প্রথমবার আলাপ হলো। আমান ধীর স্বরে বললেন, তুমি কি জানো, তোমার মেসেজগুলো যখন প্রথম পড়ি, তখন আমি কি অনুভব করেছিলাম? মেহের হতভম্ব হয়ে তাকালো। আমান যোগ করলেন, আমি কখনো ভাবিনি কেউ আমাকে এত গভীরভাবে ভালোবাসতে পারে। তোমার সরলতা আমাকে ছুঁয়ে গিয়েছিল। কিন্তু তোমাকে উত্তর দেওয়ার সাহস পাইনি। মেহের একটু থেমে বলল, তাহলে আমায় গ্রহণ করার সিদ্ধান্ত নিলেন কেন? আমান হেসে বললেন, কারণ তোমার অনুভূতিগুলো সত্যি। আর সত্যিকারের ভালোবাসা কখনো অবহেলা করা যায় না। মেহের ঢুক গিলে বলল, আমি কি আপনাকে একবার জড়িয়ে ধরতে পারি? তুমি আমাকে সবসময়ই জড়িয়ে ধরতে পারো মেহেরুন্নেসা। মেহের অশ্রু বিসর্জন দিল। আমান তাকে জড়িয়ে নিল গভীরভাবে। কানের কাছে ফিসফিস করে বলল, মেহেরুন্নেসা মেরি বেগম। সেদিন রাতেই তাদের জীবন নতুন দিকে মোড় নিল। মেহের বুঝতে পারল তার অপেক্ষা বৃথা যায়নি। আর আমান শিখল, ভালোবাসা কখনো কল্পনার মধ্যে আটকে থাকে না, এটি বাস্তবতার পথ পেয়ে যায়। এই নতুন জীবন, যেখানে দুজনের ভালোবাসা ও দায়িত্ব একসঙ্গে জড়িয়ে থাকবে, সেখানেই তাদের সুখ খুঁজে নিতে হবে। ভালোবাসা তো কখনো সহজ ছিল না, কিন্তু মেহের জানতো তারা একে অপরের জন্য যথেষ্ট। প্রকৃত ভালোবাসা সময়ের সঙ্গে আসতে পারে, কিন্তু একবার এলে তা চিরকাল থেকে যায়। সমাপ্ত। গল্প ক্রাশ ইন দ্য সি। লেখনীতে তাহিনা নিভৃত প্রাণ। সম্পূর্ণ গল্প।